ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের ফোর্থ মান্থের 7th ক্লাস, 21 তারিখ। আগামী শুক্রবার তোমাদের একটা মিস ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করব, তবে টাইমটা আমি জানিয়ে দিব পরে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসসালামু পড়ছিলাম আলাইকুম স্যার, হচ্ছে ভালো আছেন? রেনেসাঁস পিরিয়ডের এলিজাবেথান পিরিয়ড, তাই না? তো আমরা শিপ থেকে জি মোটামুটি স্যার। পড়েছি। এখন আমরা উইলিয়াম জেলং এর বইটা থেকে আজকে আমরা এটাকে কভার করে মোটামুটি এলিজাবেথান এজ শেষ করব। তারপরে আমরা আগামী ক্লাস থেকে আমাদের পরবর্তী যে ড্রামা আছে, কোন ড্রামা, অ্যাজ ইউ লাইক ইট, তাই তো? অ্যাজ ইউ লাইক ইট আছে না পরবর্তী সিলেবাস অনুসারে? জি স্যার। জি স্যার। স্যার। ওটা আগামী ক্লাস থেকে আমরা শুরু করব। আর আগামী সপ্তাহ থেকে আমি তোমাদের যে সাবজেক্টটা আছে, ওই যে নন মেজর বলো তোমরা যেগুলো, প্রথমে আমি পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ, এটার 3টা করে চ্যাপ্টার দিব। মানে প্রত্যেকটারই 3টা করে চ্যাপ্টার হবে, 3টা চ্যাপ্টার শেষ হবে, তারপরে আমরা আর একটা সাবজেক্টের 3টা চ্যাপ্টার দিব। এভাবে করে 3টা করে আমরা 3 চক্রে শেষ করব, ঠিক আছে? 3টা চ্যাপ্টার শেষ হবে, তারপরে আমরা একটা করে ওইগুলোর উপর একটা টেস্ট নিব। আর আশা করি তোমরা সবাই গাইড টাইড কিনে ফেলেছো। আমি একটু স্যার, তোমাদেরকে লেকচার গাইড কিনতে বলেছিলাম, এখন জানি না কোনটা কিনেছো, তবে যেটাই কিনো না কেন আমি যে কোশ্চেন আনসারগুলো গুগল ক্লাসরুমে দিয়ে দিব সেই হিসাবে তোমরা ওগুলো পড়ে নিবা, ঠিক আছে? স্যার। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ বলো। স্যার, একটা কথা ছিল। কি কথা? স্যার, আমাদের কলেজে তো এই যে বাংলাদেশের সমাজ বিজ্ঞান পড়ায় না, পড়ায় বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতি, ওইটা পড়ায়। কোনো সমস্যা নেই, আমি দুটারই কোশ্চেন দিয়ে দিব, যার যেটা আছে সে সেটা পড়বে, ও আচ্ছা স্যার। ঠিক আছে? হ্যাঁ, আমি একটু দেখাই দিই গত আমাদের সবার বছরের। কি ইনকোর্সের সিলেবাস একই রকম? বলো। আমাদের কি সবার ইনকোর্সের সিলেবাস একই রকম? ইন কোর্সের সিলেবাস একরকম হবে না তো, এটা কলেজ ভিত্তিক। স্যার, আমাদের এইবার আর্মস অ্যান্ড দ্য ম্যান ইনকোর্স ফার্স্ট ইনকোর্সে আছে। হুম। ওইটা পড়াইলে একটু ভালো হতো। এইভাবে বললে তো বিপদ হয়ে যাবে আমার, বুঝতে পেরেছো? সবার যদি এক হতো তাহলে আমি মানতাম, কিন্তু এখন তোমারটা পড়াতে গেলে তোমরা স্যার আমারটা পড়ান, ঠিক আছে? এই জন্য আমি ইনকোর্সের ব্যাপারে কোনো হাত দিই না, মনে থাকবে? উম, হুম। আচ্ছা স্যার, হ্যাঁ, আচ্ছা। অতএব আমি যেটা বলেছি সেটা, এখন যদি তোমার কথা বলছে আর একজন বলবে স্যার আমারটা অ্যাজ ইউ লাইক ইট ছিল, ওটা একটু পড়াই দেন, তখন আমি বিপদে পড়বো। অতএব আমি ইনকোর্সের ব্যাপারে কোনোভাবে হাত দিই না। ওটা তোমাদের কলেজ রিলেটেড, কলেজের স্যার যেভাবে কোশ্চেন দিবে যা পড়াবে সেগুলো তোমরা পড়বা, মনে থাকবে? একটু মানে নিজের মতো করে মেকআপ করতে হবে, কারণ আমি যেহেতু সকলে ভিন্ন ভিন্ন কলেজের, যদি এক কলেজের হতো তাহলে সে একটা বিষয় ছিল। অতএব তোমাদের কলেজ ভিত্তিক আমি কোনো সিদ্ধান্ত আপাতত দিতে পারবো না, আমার সিদ্ধান্ত হচ্ছে ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? হুম। জি স্যার, এর জন্যই জিজ্ঞেস করছি যে হ্যাঁ হ্যাঁ। সিলেবাস এক না, কিনা। সিলেবাস একরকম হয় না, এটা হচ্ছে তোমার কলেজ ভিত্তিক, টিচাররা যেটা পড়ায় তার উপরেই নেয়। দেখো এই যে এইভাবে আমি, দেখো এটা হচ্ছে কি, সোশ্যোলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার এবং পলিটিক্যাল অর্গানাইজেশন দ্য পলিটিক্যাল সিস্টেম ইউকে অ্যান্ড ইউএসএ, এটা হচ্ছে গত বছরের কিন্তু, ঠিক আছে? তো আবার মনে করো না যে স্যার হয়তো সব দিয়ে ফেলছে। তো এখানে এইভাবে দেখো থাকবে কি, অধ্যায় ভিত্তিক ক খ এবং গ বিভাগের কোশ্চেন। যেমন এখানে মনে করো চ্যাপ্টার 1 সোশ্যোলজি অফ বাংলাদেশ, তাহলে এরকম পিডিএফ দিয়ে দিব, সেখানে শুধু কোশ্চেন থাকবে কিন্তু আনসার থাকবে না। আনসার তোমাদের নিজ নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। যেমন হচ্ছে এখানে সোশ্যোলজি অফ বাংলাদেশে টোটাল 10টা চ্যাপ্টার রয়েছে, 10টা চ্যাপ্টারের উপর এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের, এগুলো হচ্ছে ব্রিফ কোশ্চেন, তারপরে হচ্ছে শর্ট কোশ্চেন, তারপর হচ্ছে ব্রড কোশ্চেন। এইভাবে অধ্যায় ভিত্তিক আমি কি করব, ক খ গ বিভাগের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে যাব, তোমরা নিজ দায়িত্বে নিজেদের বই থেকে পড়ে নিবা। এবং ভালো মার্ক পাওয়ার জন্য আমি যেটা বলে থাকি এগুলোর ক্ষেত্রে, অবশ্যই 2টা গাইড কিনবা এবং কমপক্ষে 12টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা ব্রড কোশ্চেনের ক্ষেত্রে, ঠিক আছে তো? ব্রড কোশ্চেনের ক্ষেত্রে কমপক্ষে 12টা পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবা, কারণ একটা বইয়ে পয়েন্ট অনেক সময় কম থাকে। তো যদি তোমরা কমপক্ষে যদি ভালো মার্ক পেতে চাও জীবনে, হ্যাঁ, যদি ভালো কিছু করতে চাও, তাহলে একটু খরচ করতেই হবে। একটা গাইডের দাম আর কতই বা, হ্যাঁ, বেশি না। তো এরকম 2টা গাইড নিয়ে একটা কোশ্চেনকে যদি কম্পারেটিভ করে নিজে নোট করে পড়ো, তাহলে একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। এবং আশা করি একটা ভালো মার্ক এখানে তোমাকে, অন্তত এখানে এ এবং এ প্লাস পাওয়ার চিন্তা ভাবনা করতে হবে এই বাংলা সাবজেক্টগুলোতে, তাহলে তোমার গড়ে একটা ভালো রেজাল্ট থাকবে। কারণ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারই হচ্ছে ভালো রেজাল্ট করার একটা
মানে সুযোগ থাকে এই বাংলা সাবজেক্টগুলোর জন্য। কিন্তু এই জায়গাগুলোতে যারা মিস করে তারা কিন্তু পরবর্তীতে আর ভালো রেজাল্ট করতে পারে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাদের কাজ হবে, আমি ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিব, আনসারগুলো তোমাদের নিজের রেডি করে নিজের মতো করে পড়তে হবে। তবে এগুলোকে কেউ গুরুত্বহীন মনে করো না। অনেকে আছে শুধু পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার যে ছুটি পায় তার ভিতরে পড়ে, এতে রেজাল্ট খারাপ হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য তোমাদেরকে আমি বলবো, যদি কেউ ভালো রেজাল্ট করতে চাও গড়ে, তাহলে, কারণ নন মেজর বলে কিছু নাই, এগুলো মেজর সাবজেক্টই। বুঝতে পারছো? নন মেজর বলে কিছু নাই, এগুলো মেজর সাবজেক্টই। নন মেজর বলে কোনো কিছু আছে তোমাদের, বলো? না স্যার। নন মেজর বলে কিছু নাই, এগুলো সবই মেজর। অতএব যেহেতু মেজর, অতএব একই রকমের রেজাল্টে তোমাকে ইয়া করবে আর কি, ইনফ্লুয়েন্স করবে। ঠিক আছে? অতএব ভালো করতে চাইলে এগুলোতে ভালো করার চেষ্টা করবা। তো ঠিক আছে, আমি মোটামুটি আগামী সপ্তাহ থেকে এইভাবে অধ্যায় ভিত্তিক দিয়ে যাব। তবে প্রথমে দেবো কোনটা, পলিটিক্যাল অর্গানাইজেশন, দ্য পলিটিক্যাল সিস্টেম আর ইউকে আর ইউএসএ। হ্যাঁ, এটার প্রথম চ্যাপ্টার দিয়ে দিব, দিয়ে 1 সপ্তাহ টাইম দিব। তারপর দ্বিতীয় চ্যাপ্টার 1 সপ্তাহ টাইম দিব। তারপর তৃতীয় চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তারপরে আমরা একটা টেস্ট নিব, মনে থাকবে? তারপরে ফাইনাল পরীক্ষার আগে সাজেশন যেটা দেওয়ার পার্ট ভিত্তিক দিয়ে দেওয়া হবে, সেটা তো ফাইনাল পরীক্ষার আগে, ওটা নিয়ে না ভাবার জন্য বলি আমার স্টুডেন্টদেরকে। ঠিক আছে? তো শর্ট সাজেশনের কথা ভাবা যাবে না, ওটা হচ্ছে কপালের ব্যাপার। যদি প্রশ্ন সহজ হয় তো ভালো হবে, আর যদি প্রশ্ন কঠিন হয় তাহলে হাওয়া খাবা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের মেইন টপিকে চলে যাই। সেটা হচ্ছে এলিজাবেথান এজ। তবে আমি কোশ্চেনগুলো আপডেট করা শুরু করেছি, যেহেতু আমরা হিস্ট্রি পড়তেছি, হিস্ট্রি দিয়ে শুরু করব। ঠিক আছে? হিস্ট্রির কোশ্চেনগুলো আমি মোটামুটি দিয়ে দিব। স্যার আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। এটা কি সবার এরকম হচ্ছে? না স্যার। হ্যাঁ, তাহলে এটা তোমার নেটের সমস্যা বা অন্য কোনো সমস্যা থাকতে পারে তোমার ডিভাইসে। হ্যাঁ, আমার এখানে যেহেতু সবাই শুনতে পাচ্ছে আমাকে ক্লিয়ারলি, তাহলে আমার এখানে সমস্যা না। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি কোনোভাবে ওটাকে একটু দেখো, নেটের সমস্যা হতে পারে, ডিভাইসের সমস্যা হতে পারে, ইয়ারফোন টিয়ারফোন দিয়ে ম্যানেজ ট্যানেজ করে কাজ করো। না স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে তো ঠিক আছে। স্যার আপনি কি ইমপ্রুভমেন্ট ব্যাচ তৈরি করছেন? করলে জানাই দিব, করা তো হবেই, আমি জানাই দিব তোমাদের। জি স্যার। এলিজাবেথান এইজ। তো এলিজাবেথান এইজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যেহেতু আমরা পড়েছি, তো যাও এইখান থেকে আমরা মেনলি শুরু করবো, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এলিজাবেথান এইজ, এই জায়গাটা। হ্যাঁ, যেহেতু আমি উইলিয়াম জেলাং তো বাদ দিয়ে মূল কথাগুলো পড়ি, তাহলে যেহেতু আমাদের পড়া হয়েছে, তাহলে আমরা নিশ্চয়ই এগুলো ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এলিজাবেথান এইজ, এলিজাবেথান এইজের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে, কারণ আমাদেরকে প্রমাণ করতে হবে যে গোল্ডেন এজ হিসাবে, তাই না? এলিজাবেথান এজ ইজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এই প্রশ্নটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঘুরে ফিরেই আসে। তো দেখো, প্রথমে বলা হচ্ছে কি, দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য এজ ওয়াজ দ্য কম্পারেটিভ রিলিজিয়াস টলারেন্স। তাহলে রিফরমেশন পিরিয়ডে যে রিলিজিয়াস ইনটলারেন্স ছিল, আপাতত এলিজাবেথান এজে সেখানে কি হয়েছে, ইনটলারেন্সটা কমে গিয়ে মূলত স্বাভাবিকতায় ফিরে এসেছে, নাকি? একটা রিলিজিয়াস টলারেন্স এসেছে। কারণ কি? কারণ কুইন এলিজাবেথ দুইটা যে সেক্ট, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক, তাদের মধ্যে একটা ব্যালেন্স করে নেওয়ার চেষ্টা করেছিলেন। এই জন্য রিলিজিয়াস যে ইনটলারেন্স, যে কনফ্লিক্ট বা ডিসপিউট ছিল, সেগুলো মোটামুটি কমে যায়। আর এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছেন কার? হুইচ ওয়াজ ডিউ লার্জলি টু দ্য কুইন্স ইনফ্লুয়েন্স। এছাড়া আরেকটা বিষয় হলো কি, দ্য ফ্রাইটফুল এক্সেসেস অফ দ্য রিলিজিয়াস ওয়ার নন অ্যাজ দ্য 30 ইয়ার্স ওয়ার অন দ্য কন্টিনেন্ট ফাউন্ড নো প্যারালেল ইন ইংল্যান্ড। মানে 30 ইয়ার্স ওয়ারের যুদ্ধ, হ্যাঁ, রিলিজিয়াস ওয়ার, যেটা যুদ্ধের ব্যাপারটা, মানে ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট, এই যুদ্ধটা যে শুধু ইংল্যান্ডে হয়েছে তা না, এটা পুরো তো ইউরোপ জুড়ে হয়েছে, নাকি? ইউরোপের একটা ব্যাপার এটা। কারণ কি, প্রোটেস্ট্যান্টিনিজম বা রিফরমেশন শুরু হয় কোন দেশ থেকে বলতে পারবা কেউ? জার্মানি। হ্যাঁ, জার্মান থেকে। এবং এর পায়োনিয়ার কাকে বলা হচ্ছে? মার্টিন লুথার। তারপরে এটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং শেষের দিকে ইংল্যান্ডে এসে প্রবেশ করে।
আপন হার অ্যাক্সেশন এলিজাবেথ ফাউন্ড দ্য হোল কিংডম ডিভাইডেড এগেনস্ট হিমসেলফ। হ্যাঁ, যখন তিনি সিংহাসনে আসলেন তিনি দেখলেন কি পুরো ইংল্যান্ডটাই ভেঙে চুরমার হয়ে আছে, ডিভাইডেড হয়ে আছে। দ্য নর্থ ওয়াজ লার্জলি ক্যাথলিক, ইংল্যান্ডের নর্থ সাইড হচ্ছে ক্যাথলিক, হোয়াইল দ্য সাউদার্ন কাউন্টিস ওয়ার অ্যাজ স্ট্রংলি প্রোটেস্ট্যান্ট। অতএব দুইটা অংশে বিভক্ত। স্কটল্যান্ড হ্যাড ফলোড দ্য রিফরমেশন ইন ইটস ওন ইন্টেন্স ওয়ে। স্কটল্যান্ডও তার যে রিফরমেশনের যে ইন্টেন্সিটি সেটাও তারা ফলো করেছে। হোয়াইল আয়ারল্যান্ড রিমেইন ট্রু টু ইটস ওল্ড রিলিজিয়াস ট্রেডিশন। দেখো তাহলে স্কটল্যান্ড প্রোটেস্ট্যান্টিনিজম ফলো করলো কিন্তু আয়ারল্যান্ড ক্যাথলিকই থাকলো নাকি। অ্যান্ড বোথ কান্ট্রিজ ওয়ার ওপেনলি রিভিলিয়াস। অতএব দুই দেশ একজন আরেকজনের প্রতি থাকলো কি বিদ্রোহী। অতএব এখানে যে তাহলে আন্দোলনটা এটা কিন্তু রাজনৈতিক না, পুরোটাই কি বলো ধর্মীয় নাকি? ধর্মীয়। হ্যাঁ, ধর্মীয় ব্যাপার। তবে ধর্মটাকে উপরে উপরে দেখলেও আসলে পুরোটা হচ্ছে রাজনৈতিক। ধর্মকে জাস্ট এখানে একটা হাতিয়ার হিসাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে তো। রিলিজিয়ান হ্যাজ অলওয়েজ বিন অ্যান ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে তো, এটাকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ইন পলিটিক্স, যেটা আমাদের দেশেও হয়, হয় কি না বলো? আমাদের দেশে জি কি স্যার। হচ্ছে না, এক এক দেশ আসতে যে শুধু মানুষ, কারণ কি মানুষ জানে যে মানুষের সবচেয়ে সফটেস্ট, তাই তো, টপিক হচ্ছে রিলিজিয়ান। এই জায়গাটা হাত দিলে পারে নেগেটিভ হলে মানে মানুষ রিভিলিয়াস হয়ে ওঠে, এটা যদি পজিটিভ হয় তাহলে তাদেরকে কন্ট্রোলে আনা যায়। তো সবাই চেষ্টা করেছে রিলিজিয়নের মাধ্যমে একটা বড় অংশকে নিয়ন্ত্রণ করতে। যেমন আমাদের বাংলাদেশের রাজনীতিতেও ধর্মকে অনেকভাবে ইউজ করা হয়েছে, এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। দ্য কোর্ট মেড আপ অফ বোথ পার্টিস। কোর্ট, তাই তো, পার্লামেন্ট, সব জায়গাতেই দুই পার্টি আছে, প্রোটেস্ট্যান্টিজমও আছে, প্রোটেস্ট্যান্টও আছে, ক্যাথলিক আছে, অতএব রাইভাল গ্রুপ আছেই। আমাদের সংসদে যদি এখন আওয়ামী লীগ আর বিএনপি একসাথে বসে কেমন হবে বলো? সংসদের অবস্থা কি ভালো থাকবে? দুই পক্ষই মারামারি করবে। মারামারি শুরু হয়ে যাবে নাকি? হ্যাঁ। সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার। আচ্ছা, তাই যেহেতু দুই কোর্টে দুই পার্টি আছে, অর্থাৎ উইটনেস দ্য রাইভাল ইন্ট্রিক্স অফ দোজ হু সট টু গেইন দ্য রয়্যাল মানে ফেভার। দুই দলই চাচ্ছে রাজার অনুগ্রহ পাওয়ার জন্য, মানে রাজাকে নিয়ন্ত্রণ করতে পারলেই, রাজার অনুগ্রহ পাইলেই ওই দলটা হয়তো বা দেশে একটা ভালো অবস্থান পাবে। ইট ওয়াজ ডিউ পার্টলি টু দ্য ইন্টেন্স অ্যাবজর্পশন অফ মেন্স মাইন্ড ইন রিলিজিয়াস কোশ্চেন্স দ্যাট দ্য প্রিসিডিং সেঞ্চুরি, দো অ্যান এজ অফ অ্যাডভান্স লার্নিং, প্রডিউস স্কার্সলি অ্যানি লিটারেচার ওর্দি অফ দ্য নেম। কারণ এই সময়ে সবাই যেহেতু মানুষের মনটা নিয়ন্ত্রণ হয়ে আছে কিসে, রিলিজিয়াস ব্যাপার নিয়ে, তাই এইজ অফ অ্যাডভান্স লার্নিং হলেও এই সময় তেমন কোনো সাহিত্যকর্ম রচিত হয়নি। এছাড়াও এলিজাবেথ ফেভার্ড বোথ রিলিজিয়াস পার্টি, দুই দলকে তিনি কিন্তু অনুগ্রহ করেছেন। প্রেজেন্টলি দ্য ওয়ার্ল্ড স উইথ অ্যামেজমেন্ট, এবং বিশ্বও দেখলো যেখানে অন্য দেশে যেটা হচ্ছে না সেটা এই দেশে হচ্ছে। কি হচ্ছে? ক্যাথলিক্স অ্যান্ড প্রোটেস্ট্যান্ট অ্যাক্টিং টুগেদার, দুই দল একই সাথে কাজ করছে, হ্যাঁ, অ্যাজ ট্রাস্টেড কাউন্সিলর অফ আ গ্রেট সভরেন। এটা হচ্ছে একটা সাকসেস। কার সাকসেস এটা বলো, যে দুই দলকে একসাথে কাজ করিয়ে নেওয়া। কুইন এলিজাবেথ। হ্যাঁ। এলিজাবেথ। দ্য ডিফিট অফ দ্য স্প্যানিশ আর্মাডা, ওই যে স্প্যানিশ আর্মাডার কথা মনে আছে নাকি, স্পেনের সাথে যে যুদ্ধ ধর্ম নিয়ে, এস্টাবলিশ দ্য রিফরমেশন অ্যাজ এ ফ্যাক্ট ইন ইংল্যান্ড অ্যান্ড এট দ্য সেম টাইম ইউনাইটেড অল ইংলিশম্যান ইন আ ম্যাগনিফিসেন্ট ন্যাশনাল এনথুজিয়াজম। হ্যাঁ, ওই স্প্যানিশ আর্মাডাদের তারা যেহেতু জয়ী হলো, এখানে মানে ইংলিশ ম্যানদের মধ্যে একটা ন্যাশনাল বা জাতীয়তাবোধ জেগে উঠলো। হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম সিন্স দ্য রিফরমেশন বিগ্যান দ্য ফান্ডামেন্টাল কোশ্চেন অফ রিলিজিয়াস টলারেন্স সিম টু বি সেটেলড। অর্থাৎ রিলিজিয়াস টলারেন্স আসলো, যেখানে ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট সবাই একসাথে কাজ করবে। দ্য মাইন্ড অফ মেন ফ্রিড ফ্রম রিলিজিয়াস ফেয়ার্স অ্যান্ড পারসিকিউশনস টার্নড উইথ আ গ্রেট ক্রিয়েটিভ ইম্পালস টু আদার ফর্মস অফ অ্যাক্টিভিটি। এই জন্য এই যুগে আমরা দেখবো কি ডিসকভারি, লিটারেরি মানে কি উত্থান ইত্যাদি ইত্যাদি। ইট ইজ পার্টলি ফ্রম দিস নিউ ফ্রিডম অফ দ্য মাইন্ড দ্যাট দ্য এজ অফ এলিজাবেথ রিসিভড ইটস গ্রেট লিটারেরি স্টিমুলাস। হ্যাঁ, এছাড়া হচ্ছে ইট ওয়াজ এন এজ অফ কম্পারেটিভ সোশ্যাল কন্টেন্ট। তাহলে প্রথমটা আমরা দেখলাম রিলিজিয়াস টলারেন্স, তাহলে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কি রিলিজিয়াস টলারেন্স, যেটা শুরু হয়েছে রিফরমেশন পিরিয়ড, ঠিক তার আগের পিরিয়ড থেকে শুরু হয়েছে। এরপর যেটা হচ্ছে সোশ্যাল কন্টেন্টমেন্ট, সামাজিকভাবে সবাই মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে, যেটা আগের এজে ছিল না।
ইট ওয়াজ অ্যান এজ অফ কম্পারেটিভ সোশ্যাল কন্টেন্টমেন্ট ইন স্ট্রং কন্ট্রাস্ট উইথ দ্য ডেজ অফ ল্যাংল্যান্ড। ওই যে ল্যাংল্যান্ডের মধ্যযুগে, মিডিল এজে আমরা যেটা দেখেছিলাম, উইক্লিফের যুগে আমরা যেটা দেখেছিলাম, কী ছিল? ক্ল্যাশ, দ্বন্দ্ব কাদের ভিতরে? লোয়ার ক্লাস সাথে হায়ার ক্লাস, অ্যারিস্টোক্রেসি উইথ ওয়ার্কিং ক্লাস মধ্যে যে যুদ্ধ, দ্বন্দ্ব, সেগুলো অনেকখানি কমে গেছে। দ্য র্যাপিড ইনক্রিজ অফ ম্যানুফ্যাকচারিং টাউন্স গেভ এমপ্লয়মেন্ট টু থাউজেন্ডস। শহরায়ন বাড়ার কারণে হাজার হাজার লোক চাকরি পাচ্ছে, হু হ্যাড বিন বিফোর, দেখো আইডল অ্যান্ড ডিসকন্টেন্টেড। ইনক্রিজিং ট্রেড ব্রট এনরমাস ওয়েলথ টু ইংল্যান্ড। ওদিকে ভাস্কো ডা গামা বা কলম্বাসের মাধ্যমে যে আবিষ্কার শুরু হয়েছে, সে তারা পর্তুগিজ বা ইতালিয়ান থাকলেও পরবর্তীতে ইংলিশ কিন্তু তাদেরকে ফলো করা শুরু করে, এবং তারা বিভিন্ন দ্বীপ আবিষ্কার করে, বিভিন্ন দেশ আবিষ্কার করে, তাদের কাছ থেকে কি ওয়েলথ আনা শুরু করে। ওখান থেকে চুরি ডাকাতি মারামারি করে তারা সম্পদ নিজের দেশে নিয়ে আসে, যেটা আমরা ভারতীয় উপমহাদেশেও দেখছি না, আমাদেরকে কীভাবে তারা কন্ট্রোল করেছে। দিস ওয়েলথ ওয়াজ শেয়ার্ড টু দিস এক্সটেন্ট অ্যাট লিস্ট দ্যাট ফর দ্য ফার্স্ট টাইম সাম সিস্টেমেটিক কেয়ার ফর দ্য নিডি ওয়াজ অ্যাটেম্পটেড। প্যারিশেস ওয়ার মেড রেসপন্সিবল ফর দেয়ার ওন পোর। প্যারিসদেরকে দায়িত্ব দেওয়া হয়। প্যারিস মানে কি বলতো? গ্রাম ভিত্তিক যে গ্রাম চাষ ভিত্তিক যে চার্চ, তাদেরকে দায়িত্ব দেওয়া হয় কি? গ্রামের গরিব লোকজনদেরকে দেখভাল করা। অ্যান্ড দ্য ওয়েলদি ওয়ার ট্যাক্স টু সাপোর্ট দেম অর গিভ দেম এমপ্লয়মেন্ট। এবং ওয়েলদিদেরকে বলা হয় তারা যেন ট্যাক্স দেয়, যে ট্যাক্সের টাকা দিয়ে গরিবদেরকে কী করা হবে? সাপোর্ট করা হবে। দ্য ইনক্রিজ অফ ওয়েলথ, দ্য ইম্প্রুভমেন্ট ইন লিভিং অ্যান্ড দ্য অপরচুনিটিস ফর লেবার, দ্য নিউ সোশ্যাল কন্টেন্ট, দিজ আর অল ফ্যাক্টরস হুইচ হেল্প টু অ্যাকাউন্ট ফর দ্য নিউ লিটারি অ্যাক্টিভিটি। এই সব কিছুর কারণে মানুষ মোটামুটি কন্টেন্টেড ছিল, একটু স্পেসিফাইড ছিল, শান্ত ছিল। সো দে ওয়ার এবল টু প্রডিউস লিটারি অ্যাক্টিভিটিস, বা লিটারি টেক্সটস অর জানরা। তাহলে এটা গেল হচ্ছে সোশ্যাল এবং কি সোশ্যাল কন্টেন্টমেন্ট, সোশ্যাল স্ট্যাবিলিটি। তাহলে প্রথম ফিচারটা কি? রিলিজিয়াস টলারেন্স। রিলিজিয়াস টলারেন্স। দ্বিতীয়টা হচ্ছে সোশ্যাল স্ট্যাবিলিটি বা পিসফুলনেস। এরপর হচ্ছে ইট ওয়াজ ইন এজ অফ ড্রিমস অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড আনবাউন্ডেড এনথুজিয়াজম। কারণ এই এজটা হচ্ছে কি? মানুষ স্বপ্ন দেখছে, অ্যাডভেঞ্চার করছে। ফ্রম দ্য নিউ ল্যান্ডস অফ ফেবুলাস রিসেস রিভিলড বাই ইংলিশ এক্সপ্লোরার। ড্রেক সেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ড্রেক কি একজন নাম, একজন এক্সপ্লোরারের নাম। সে মোটামুটি সারা বিশ্বে সে সেল করা শুরু করেছে। সেল মানে কি? এখানে নৌকায় করে যাত্রা করা নাকি। শেপিং দ্য মাইটি কোর্স হুইচ ইংলিশ কলোনাইজার শ্যাল ফলো থ্রু দ্য সেঞ্চুরি। একটু খেয়াল করো তো, ইতিহাস যখন আমরা পড়ি, মানুষের উন্নয়নটা কীভাবে হয়েছে না? যে 1901 সাল বা 1900 সালের আগে মানুষ কখনো বিমানে চড়তে পারেনি, পেরেছিল বলো? না স্যার। তাহলে তার আগে মানুষ সড়ক পথে চলতে পারেনি তেমন। তাহলে তারা চলতো কিসে? কোন পথে? স্যার জলপথে। জলপথে, নৌপথে চলতো। তারপরে নৌপথ তাদের জন্য সহজ হয়ে গেল কখন? যখন স্টিম ইঞ্জিন আবিষ্কার হলো। তার আগ পর্যন্ত তারা কীভাবে চলতো? সেল মানে পাল তুলে যেত, না হয় হচ্ছে স্লেভদের দিয়ে তারা নৌকা মানে বয়ে নিত আর কি। তাহলে সেইভাবে আমরা আজকে কতখানি মানে কি বলবো, আমরা নিজেদেরকে কি বলতে পারি? সাকসেসফুল নাকি আমরা বলতে পারি না? আপডেট। আপডেটেড। আমরা অনেক মানে কি সার্থক তো বলতে পারি নাকি? ভাগ্যবান স্যার। ভাগ্যবান। জি স্যার। যে আমরা এখন জীবনটাকে অনেক সহজভাবে পেয়েছি। আজ থেকে 20 বছর আগেও এরকমভাবে যে অনলাইনে পড়াশোনা হতে পারে, যে ওই পঞ্চগড়, ওই সিলেট থেকে কেউ পড়াশোনা করতে পারবে, এমনটা কেউ ভাবছিল বলো? না স্যার। এমনটা কেউ ভাবেনি। আজকে সেটা বাস্তব। আজ থেকে 50 বছর পরে কি হবে তাও আমরা কল্পনা করতে পারছি না, যে কোথায় চলে যেতে পারে দেশটা। দেশ কেন, মানে পৃথিবী কোথায় চলে যেতে পারে। এখানে বসে থাকবো, আমি সারা পৃথিবীতে ঘুরে আসবো নাকি? বুঝতে পারছো? আমার অনেকগুলো আমার কপি হয়ে যাবে। এমনটা একটা সিনেমা দেখছিলাম যে আমারই কপি হয়ে যাবে অনেকগুলো, যে আমি মিলন এখানে বসে থাকবো, কিন্তু আমার সত্তা চারপাশে ঘুরে আসবে। আমি একাই 5-10টা অফিসে কাজ করব। বুঝতে পেরেছো? ব্যাপারটা এরকম। তো এটা একটা ইংলিশ সিনেমা ছিল যে তোমার ডিএনএ দিয়ে তোমার মতো মানুষ তৈরি করে ফেলবে। এটা অবশ্য চিকিৎসা স্বাস্থ্যের জন্য অনেক ভালো ছিল। যেমন হচ্ছে কারো যদি চোখে সমস্যা থাকে, ফিজিক্যাল যদি কোনো ডিসএবিলিটি থাকে, তাহলে কম্পিউটারে যেমন আছে না, যে কম্পিউটারে যদি হার্ড ডিস্ক ঠিক থাকে নাকি, ও বডি যদি ভেঙেও যায়, কি করা হয়? ওটাকে আবার রিপ্লেস করে ওইটাই দিয়ে কাজ করা হয় না?
তা মনে করো তোমার আমার মতো একটা বডি বানাই দিবে তারা, দিয়ে আমাদের ব্রেনটা বা মগজটা বা আমাদের যে মেমোরিটা সেটা ওই ব্রেনে ট্রান্সফার করে দিবে। তাহলে কি দুর্বলতা বা অসুস্থতা বা ক্যান্সার বলে কি আমাদেরকে কিছু করতে পারবে আর? বলো, মনে করো কারো ক্যান্সার হয়েছে বডিতে, কি করবে? বডিটাই চেঞ্জ করে ফেলবে, কারণ তার মতো একটা বডি তারা বানাই দিবে। বুঝতে পারছো? কিন্তু এর একটা খারাপ দিক ছিল কি, যে অপরাধীরা তাদের একই চেহারার অনেকগুলো মানুষ তারা তৈরি করে ফেলছিল। বুঝতে পারছো? হুম। দিয়ে কয়জনকে ধরবে, কয়জনকে মারবে বলো? আমার তো 10টা কপি আছে, একজনকে ধরলো না হয় জেলখানায় পুরাই দিল, দেখছে ওই লোক আর এক জায়গায় আছে, এটা কি তখন নিয়ন্ত্রণ করা যাবে? বলো। হুম। না এটাই স্যার। হলো, তাহলে মানুষ তো খারাপ, এটাই সমস্যা। তো এরকম চিন্তা ভাবনা মানুষ করতেছে যে আমার মতো একজন, আমি আমার মতো এরকম হাজার কপি তৈরি করতে পারবো। ঠিক আছে? তো মেশিনই হয়তো বা তৈরি হয়ে যাবে, যে আমার ঘরে আমার মেশিন থাকবে, আমি আমার কপি হাজার হাজারটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? এটা কি হতে পারে আদৌ? কল্পনা করা যায়? বলো। না স্যার। হবে না কখনোই, হবে না। স্যার হতেও পারে। তুমি আজকে যা দেখতেছো তা আজ থেকে 50 বছর আগে মানুষ কল্পনা করতে পারছিল? বলো, তারা কি এখন ভাবছিল এটা বাস্তব, এটা হতে পারে? যে তুমি আমেরিকার একজন মানুষের সাথে এখানে বসে লাইভ কথা বলবা? বলো। স্যার মানুষের কপি করতে পারবে নাকি? মানুষের কপি করতে পারবে না? স্যার হবে স্যার, এখনই তো প্লাস্টিক স্যার সার্জারি করে রোবোটিক্স এর প্রায় হয়ে মাধ্যমে যায় তো স্যার। হবে। হ্যাঁ, বলে হবে না কেন? হবে তো, এটা তো মানে আজ কম্পিউটার তো বিশাল ছিল, যে একটা প্রায় বিশাল হল রুমে একটা কম্পিউটার ছিল, ছিল না? বলো। সেই কম্পিউটারটা আজকে চিপে হয়ে একটা ছোট্ট বাটনের মতো হয়ে গেছে। তাহলে আজকে যে রোবটগুলো তৈরি করা হচ্ছে, সেই রোবোটিক্সের ব্যাপারটা এখন এত সফটনেসে চলে আসবে যেটা একদম মানুষের হিউম্যান বডির মতো হয়ে যাবে। ঠিক আছে? তো ওই যে 3D যেগুলো আছে না, থ্রি ডি প্রিন্টার আছে না? বলো। কম্পিউটারে জি। তুমি দিবা, তোমার কি তৈরি করে দিবে, তুমি যা দিবা প্লাস্টিক ইয়া টিয়া, তোমার ওই রকমই অরিজিনাল কপি তৈরি করে দিবে কয়েক মানে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে। হচ্ছে না এরকম? হ্যাঁ। এমন সময় হবে যে জি স্যার। মানুষের মেমোরিকে ইয়ে করা যাবে, ট্র্যাক করা যাবে। মানুষের মেমোরি তুমি ওটাকে চিপে নিতে পারবা। ঠিক আছে? তো যে আমার মাথায় যা আছে সেটা আমি আলাদা করে বের করে নিতে পারবো। ঠিক আছে? আমি তো ভাবি যেগুলো বাস্তব হবে একসময়, এটা সম্ভব। ঠিক আছে? কারণ পৃথিবী কোথায় ছিল সেই আদম, মানে আমরা যদি ধর্মভিত্তিক যাই, সেই অ্যাডাম এবং ইভ থেকে শুরু করে আজকে আমরা যেখানে আছি, এরকমটা কি কখনো এই কোটি কোটি বছরের পৃথিবীতে কখনো ঘটেছিল আমরা আজকে যেটা পাচ্ছি? বলো। কখনো কি ঘটেছিল না বলে মনে স্যার। হয়? এর কোনো নির্দেশনা ছিল এরকম কম্পিউটার, ইন্টারনেট, স্পিডি বিমান, যোগাযোগ ব্যবস্থা, হ্যাঁ, ইন্টারনেট সুবিধা, হ্যাঁ, খাওয়া দাওয়া থেকে শুরু করে এরকমটা ছিল কখনো? কখনোই ছিল না, কিন্তু আজকে আমরা সেটা বাস্তব দেখছি। আজ থেকে 1000 বছর পরেও হয়তো বা তার থেকে এমন কিছু মানুষ দেখবে যার জন্য আমার খুব বাঁচতে ইচ্ছা করে, হ্যাঁ, যে ইস, আরও কত কিছু ঘটবে আমরা দেখতে পাবো না। হয়তো মানুষ শুধু এইজিংটা নিয়ন্ত্রণ করতে পারবে না, আমাদের যে স্পিরিটের যে এইজড ব্যাপারটা, এইটা হয়তো কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব না। এখন হতেও পারে সেটা সৃষ্টিকর্তা যদি করান, তা আমাদের আর কি করা? মানুষ তো মানে সৃষ্টিকর্তা তো মানুষের মাধ্যম দিয়েই কাজ করায় নাকি সব কিছু? বলো। তিনি তো আর সরাসরি কিছু করেন না, জি তিনি স্যার। মানুষের মাধ্যম দিয়েই করান। তিনি নবী পাঠান, বিজ্ঞানী পাঠান, সবাই, তাই তো? মানে মানুষের মাধ্যম দিয়েই তিনি যুগে যুগে এক একটা মানে উন্নয়ন নিয়ে আসতেছে। তো যাই হোক, তাই সেটাই বলতেছে যে কিভাবে ইংল্যান্ডও এরকমভাবে আস্তে আস্তে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে ফেললো। তাই বলছে এখানে, প্রেজেন্টলি দ্য ইয়ং ফিলোসফার বেকন ইজ সেইং কনফিডেন্টলি, আই হ্যাভ টেকেন অল নলেজ ফ্রম মাই প্রভিন্স। যে আমিও এরকম ঘুরেছি, হ্যাঁ, বেকন বিভিন্ন দেশ ঘুরেছেন, ঘুরে নলেজ অর্জন করেছেন। ফ্রান্সিস বেকন কোন এজের তিনি এসেইস্ট? বলো। এলিজাবেথন। তাই তো? দ্য মাইন্ড মাস্ট সার্চ ফার্দার দ্যান দ্য আই। ওই জন্য চোখের থেকে বরং মনকে বেশি সার্চ করতে হয়। মন যত বেশি সার্চ করবে নতুন নতুন কিছু সম্ভব। উইথ নিউ রিচ ল্যান্ডস ওপেন টু দ্য সাইট, দ্য ইমাজিনেশন মাস্ট ক্রিয়েট নিউ ফর্মস টু পিপল দ্য নিউ ওয়ার্ল্ড। হ্যাঁ, কেউ সরাসরি চোখ দিয়ে খুঁজতেছে যারা এক্সপ্লোরার, আর কেউ কল্পনা দিয়ে খুঁজতেছে যে নতুন নতুন কল্পনায় জগৎ তৈরি করছে। তাহলে অ্যাজ ইউ লাইক ইট, শেক্সপিয়ারের যে ড্রামা, এটাই কি একটা জগৎ? জগৎ না? বলো। ওটা হয়তো বাস্তব জগৎ না, কিন্তু কল্পনার জগৎ না ওটা একটা? বলো। যে জি আমরা স্যার। গার্ডেন্স দ্য সি পড়েছি বা গল্প যেগুলো পড়েছি, সেগুলো তো একটা নতুন জগৎ। এটা হয়তো চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মন দিয়ে দেখতে পাচ্ছি। আবার যারা এক্সপ্লোরার তারা আমেরিকা আবিষ্কার করেছে, ইংল্যান্ডে এসেছে, এই সরি ইন্ডিয়াতে এসেছে, বিভিন্ন তারা আবার চোখ দিয়ে আবিষ্কার করেছে, চোখ দিয়ে দেখতেছে। মানে কল্পনায় চোখ মন সব একসাথে যেন কাজ শুরু করেছে। মানে একটা আলাদা একটা মানে উত্তেজনা এই সময় কাজ করেছে, হ্যাঁ।
তাই যা হোক এটাই সেটাই বলা হচ্ছে এখানে কি ছিল তাহলে অ্যাডভেঞ্চার, দিস ইজ অ্যান এইজ অফ অ্যাডভেঞ্চার, হ্যাঁ, দিস ইজ অ্যান এইজ অফ ড্রিম এবং দিস ইজ অ্যান এইজ অফ আনবাউন্ডেড এনথুজিয়াজম, মানে কি এনথুজিয়াম, কি উদ্দীপনা, যে চারিদিকে মানুষ বিভিন্ন, কেউ ধর্ম, কেউ বিজ্ঞান, কেউ মানে কি বলবো দেশ আবিষ্কার করা, হ্যাঁ, কেউ সাহিত্য লেখা, বিভিন্নভাবে মানুষ তাদের অবদান রাখা শুরু করছে দেশের প্রতি। এরপর হচ্ছে যা হোক এই উদাহরণগুলো আমরা দেখছি না। তারপরে 4 নম্বর বলছে কি টু সাম আপ, অতএব দেখো আমরা 3টা জিনিস পেলাম, তার ভিতরে সবচেয়ে বই হচ্ছে টু সাম আপ দ্য এজ অফ এলিজাবেথ ওয়াজ আ টাইম অফ ইন্টালেকচুয়াল লিবার্টি। এটা ছিল ইন্টেলেকচুয়াল লিবার্টি, মানে ইন্টালেকচুয়ালি তুমি স্বাধীনভাবে তোমার কল্পনা করতে পারবা, তুমি স্বাধীনভাবে তোমার চিন্তা ভাবনাগুলোকে তুলে ধরতে পারবা, and of growing intelligence and comfort among all classes, of unbounded patriotism, of peace at home and abroad, মানে চারিদিকে শান্তি ইত্যাদি। For a parallel, we must go back to the age of Pericles in Athens, of Augustus in Rome, or go forward a little to the magnificent court of Louis the XIV, when Corneille, Racine, Molière এরা কি করেছে brought the drama in France to the point where Marlowe, Shakespeare and Johnson had left it in England half a century earlier, মানে দেখাচ্ছে যে এটা এটা কম্পেয়ার করা যায় যে ইংল্যান্ডের এখন যে অবস্থা সেটা যদি আমরা কম্পেয়ার করতে যাই তাহলে সেটা চলে যাবে কোথায়, এথেন্সে পেরিক্লিসের সময়, যেমন এখন আমরা পাচ্ছি এলিজাবেথের সময়। এটা যদি ফ্রান্সে যায় তাহলে আমরা দেখবো এটা হচ্ছে মানে সম্রাট এম্পায়ার লুই দ্য 14th এর সময়, যে সময় ছিল শান্তির সময়, যে সময়ে বিভিন্ন ধরনের আবিষ্কার ঘটেছে, সাহিত্যকর্ম ঘটেছে, যেমনটা আমরা পাচ্ছি আপাতত এলিজাবেথেন এজে, মার্লো, শেক্সপিয়ার, জনসন, হ্যাঁ। Such an age of great thought and great action, appealing to the eyes as well as to the imagination and intellect, find but one adequate literary expression, মানে কেউ না কেউ কোনো না কোনো একটা লিটারারি এক্সপ্রেশন তারা খুঁজে পাচ্ছে, ঠিক আছে তো। কেউ পোয়েট্রিতে লিখতেছে, কেউ স্টোরিতে লিখতেছে, নাকি কেউ ড্রামাতে লিখতেছে, মানে কোন দেখো এই যে বলছে, হ্যাঁ, যে হেন্স ইন দ্য এজ অফ এলিজাবেথ লিটারেচার টার্ন ইনস্টিংটিভলি টু দ্য ড্রামা অ্যান্ড ব্রট ইট র্যাপিডলি টু দ্য হাই স্টেজ অফ দ্য টেবল। আমরা জেনেছিলাম কি যে যতগুলো জানরা রচিত হয়েছে এই সময়ে তার ভিতরে সবচেয়ে প্রমিনেন্ট জানরা কোনটা, এলিজাবেথন এজের স্যার ড্রামা। ড্রামা। এবং 2জন ড্রামাটিস্টের নাম বলো যেটা খ্যাতমান ড্রামাটিস্ট 2জন এই এজের। শেক্সপিয়ার আর স্পেন্সার। আরেকজনকে ক্রিস্টোফার মার্লো, ফ্রান্সিস বেকন। না ফ্রান্সিস বেকন তো ড্রামাটিস্ট না, উনি তো এসেইস্ট। দুটো নাম পেয়েছিলাম না আমরা, শিটে দিয়েছিলাম, শিটটা মনে তোমরা রিভিশন দাওনি, দেখছো করনি বলে আজ বলতে পারছো না। ফাঁকি মারবা মানে তোমার মাথা থেকে চলে যাবে, যেটা তোমার পরীক্ষার সময় এফেক্ট করবে, এটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, একটু পড়বা নিজের জন্য পড়ো। তুমি যদি ক্লাস মিস করো, সরি কি আমার কাছে তোমার বলা উচিত, না তুমি আমার কাছে বলবা, না আসলে তুমি তোমার কাছে বলবা, কোনটা বলো? সরি তুমি কার কাছে বলবা? নিজের কাছে। হুম, নিজের কাছে। হ্যাঁ, তুমি ক্লাস মিস করলে তার আমার ক্ষতি না, তুমি ফি না দিলে আমার ক্ষতি, তাই তো। কিন্তু তুমি ফি দিয়ে যদি ক্লাস না করো সেটা কি আমার ক্ষতি? হুম, না স্যার। তুমি ফি দিয়ে বলছো স্যার আমি যদি ক্লাস না করতে পারি কিছু মনে করেন না, এটা কোনো কথা হলো? বলো, ওটা তো আমি তোমাদেরকে বলবো, কারণ তোমরা আমাকে টাকা দিয়েছো, ফি দিয়েছো, তবে আমি যদি মিস করি বা আমি যদি করি তাহলে আমার এটা দায় যে আমার সেটা পূরণ করে দিতে হবে, তাই নাকি বলো? হুম, স্যার এটা আমার আজকে দায়। মাত্র 66 জন। কিন্তু তোমরা যদি মিস করে বলো স্যার যদি আমার ক্লাস মিস হয় আপনি কিছু মনে করেন না, হ্যাঁ, তাহলে এটা ক্যাঙ্কা হইল কেন না? হ্যাঁ, বুঝতে পারছো? তো যাই হোক, প্রথমে আমরা পড়ে নিই যে ভাগগুলো আছে সেই ভাগগুলো। প্রথমে হচ্ছে নন ড্রামাটিক পোয়েটস অফ দ্য এলিজাবেথন এজ। তাহলে প্রথমে পোয়েট্রি নিয়ে কথা, যেহেতু ড্রামা হচ্ছে প্রমিনেন্ট কিন্তু পোয়েট্রি প্রথমে শুরু হয়, তাই তো। তাহলে দেখো এডমান্ড স্পেন্সারের বয়স হচ্ছে শুরু কত 1552, আর শেক্সপিয়ারের কত? মনে আছে? 1564। হ্যাঁ, 1564। ইনি মারা যান দেখো 1599, আর উনি মারা যান 1616। তার মানে এডমান্ড স্পেন্সার শেক্সপিয়ারের থেকে কি বড় না ছোট বয়সে? বড় বড় 12 বড়। বছর বড় নাকি? তাহলে আমরা এডমান্ড স্পেন্সারের লাইফ টাইম আমার পড়ার দরকার নেই, এগুলো নিয়ে খুব একটা কাজ হয় না, ওগুলো আমরা চলে যাব হচ্ছে তার লিটারেচার, হ্যাঁ, এই অংশটা দেখো স্পেন্সার্স ওয়ার্ক। তাহলে এডমান্ড স্পেন্সার, যে নামগুলো বলবো খেয়াল করবা, বাকি যেগুলো বাদ দিব সেগুলো তোমরাও বাদ দিয়ে পড়বা। প্রথমে হচ্ছে দ্য ফেয়ারি কুইন,
দ্য ফেয়ারি কুইন আমরা পড়েছিলাম না শিটে যে এডমান্ড স্পেন্সারের এপিকের নাম কি? দ্য ফেয়ারি Fairy কুইন। দ্য Queen. ফেয়ারি কুইন। এটা কি জাতীয় রাইটিং বা এডমান্ড স্পেন্সারের এপিকের নাম কি বা কে এটা লিখেছে এরকম প্রশ্ন আসতে পারে। দ্য ফেয়ারি কুইন বানানটা খেয়াল রেখো কিন্তু, হ্যাঁ, তৎকালীন বানান ইজ দ্য গ্রেট, যদিও এটা অরিজিনাল বানান না, আরও বানান একটু ব্যতিক্রম, একটু অন্য ধরনের। বলছি ইজ দ্য গ্রেট ওয়ার্ক আপন হুইচ দ্য পয়েটস ফেম চিপলি রেস্টস, তাহলে তার খ্যাতি যেহেতু ছড়িয়ে পড়ে এই কবিতাটার জন্য। তাহলে ফেয়ারি কুইন এটা দরকার নেই, এটা কি সম্পর্কে সেটা আমার জানার দরকার নেই। আর্গুমেন্ট নিয়েও আলোচনা দরকার নেই যে এখানে কী নিয়ে আর্গুমেন্ট করা হয়েছে, এটার পলিটিক্যাল দিক কী, এর রিলিজিয়াস দিক কী, সেগুলো নিয়ে কথা বলার আমাদের দরকার নেই। এরপর যেটা আসছে মাইনর পয়েমস। তাহলে মাইনর পয়েমসের মধ্যে প্রথমে যেটা পাচ্ছি সেটা হলো দ্য শেফার্ডস ক্যালেন্ডার, দ্য বেস্ট নন অফ স্পেন্সার্স পয়েমস, শেফার্ডস ক্যালেন্ডার। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। এবার ইম্পর্টেন্স অফ দ্য শেফার্ড ক্যালেন্ডার, আমাদের টেক্সট ভিত্তিক কোনো কিছু দরকার নেই, যেটুকু পড়বো সেটা হলো এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ স্পেন্সার্স পোয়েট্রি। তাহলে এখানে আমরা দুটা নাম করা পোয়েট্রির ব্যাপারে, যদিও তিনি সনেট লিখছেন যেটাকে আমরা স্পেন্সারিয়ান সনেট বলে থাকি, তাই তো, সেটা শেক্সপিয়ারের মতোই। সেখানে কয়টা, 3টা কোয়াট্রেন, একটা কাপলেট আছে, মানে 4টা স্টেঞ্জা। জি স্যার। তবে রাইমস 9 লাইন করে থাকে। শুধু রাইমস স্কিমে একটু পার্থক্য আছে, তাছাড়া দুজনের প্রায় ফর্ম একই। তো দেখো বলছে ক্যারেক্টারিস্টিক্স অফ স্পেন্সার পোয়েট্রি, দ্য 5 মেইন কোয়ালিটিস অফ স্পেন্সার্স পোয়েট্রি আর, প্রথমটা হচ্ছে পারফেক্ট মেলোডি, মানে রাইম রিদমকে তিনি এত সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পেরেছেন যে একটা সুন্দর মেলোডি সৃষ্টি হয়। আর রেয়ার সেন্স অফ বিউটি, তার পোয়েট্রির মধ্যে রয়েছে এক ধরনের বিউটিয়াস রিপ্রেজেন্টেশন অফ সামথিং। আ স্প্লেন্ডিড ইমাজিনেশন হুইচ কুড গ্যাদার ইন্টু ওয়ান পয়েম হিরোজ নাইটস লেডিস ডোয়ার্ফ, যেটা আমরা ফেয়ারি কুইন পড়বো থার্ড ইয়ারে গিয়ে, সেখানে আমরা দেখব যে তিনি এক কবিতার ভিতরে তিনি সব কিছু এনেছেন, হিরো এনেছেন, নাইটস এনেছেন, লেডি, ডোয়ার্ফস, ডেমন্স, ড্রাগনস, সব কিছু আছে। এবং দেখো স্টোরিজ অফ শিভালরি ইন দ্য থ্রঙ্গিং আইডিয়ালস অফ রেনেসাস, সব কিছু একটার ভিতর তিনি আনতে পেরেছেন। আর লফটি স্যার মোরাল চিভালরি অর্থ কি স্যার? সিরিয়াসনেস, হ্যাঁ বলো। চিভালরি। শিভালরি, শিভালরি জি শব্দ স্যার। এর আগে পেয়েছি না আমরা? স্যার মনে জি নেই স্যার। স্যার। অনেকবার পেয়েছি। শিভালরি বলতে আমরা বুঝে নিব যে হিরোইজম, হ্যাঁ। জি স্যার। তারপরে ডেলিকেট আইডিয়ালিজম, তিনি একটা আইডিয়াল তুলে ধরেছেন তার কবিতার মধ্য দিয়ে। হুইচ কুড মেক অল নেচার অ্যান্ড, দেখো, এভরি কমন থিং বিউটিফুল, তার মানে তার রিপ্রেজেন্টেশনে এভরিথিং বিকামস বিউটিফুল, আপিলিং টু দ্য আইজ অর মাইন্ড। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি তার কবিতাতে তিনি চেষ্টা করেছেন নেচার, ইমাজিনেশন, সব কিছুকে একত্রে কাজে লাগিয়ে পোয়েট্রি উপস্থাপন করতে, যেটা আমরা রোমান্টিক এজ পাবো, কিন্তু বলা হয় যে রোমান্টিক এজের উত্থান মেনলি হয়েছিল এলিজাবেথান এজে, বুঝতে পেরেছো? যদিও মেন রোমান্টিসিজম আমরা রোমান্টিক এজে পাবো, কিন্তু ওটাকে বলা হয় রিভাইভাল অফ রোমান্টিসিজম, কিন্তু মেন রোমান্টিসিজম শুরুই হয় এই এলিজাবেথান এজে। ঠিক আছে, অ্যাজ ইউ লাইক ইট যখন পড়বো তখন আমরা আরও বুঝতে পারবো। এবার হচ্ছে দেখো কম্প্যারিজন বিটুইন চসার অ্যান্ড স্পেন্সার, এটা আমরা এখানে পড়বো না। তাহলে আমরা দেখো এলিজাবেথান এজের মেইন পয়েটই হচ্ছে স্পেন্সার, তার দুইটা রাইটিংয়ের নাম বলো, মেজর দুটো রাইটিংয়ের নাম। The Fairy Queen and the Shepherd Calendar. শেফার্ডস দ্য শেফার্ড ক্যালেন্ডার, ক্যালেন্ডার। তাহলে ফেয়ারি কুইন এটা একটা এপিক, আর ফেয়ারি শেফার্ডস ক্যালেন্ডার এগুলো এক ধরনের পয়েম আর কি, লিরিক্যাল পয়েম। মাইনর পয়েটস, এছাড়া আমরা ছোটোখাটো আরও কিছু পয়েটের নাম পাবো, যদিও এগুলো নিয়ে মাথা গরম করার খুব একটা দরকার নেই, কারণ পরীক্ষা আসলে ওই রকমই আসে। তার সাথে মোটামুটি আমরা দু একদিনের নামটা আমি একটু দেখে যাব। থমাস স্যাকভিল, স্যার থমাস স্যাকভিল, আর্ল অফ ডরসেট অ্যান্ড লর্ড হাই ট্রেজারার অফ ইংল্যান্ড, তিনি প্রধানত ইজ জেনারেলি ক্লাসড উইথ, দেখো থমাস ওয়েট অ্যান্ড আর্ল অফ সারে, আমরা নাম শুনেছি না এদের? হ্যাঁ, এরা হচ্ছে সনেট এনেছিল, তাই না? সনেট শুরু করেছিল, পোয়েট্রি শুরু করেছিল, এবং দ্য প্রিডিসেসর্স অফ এলিজাবেথান এজ, তারা ছিল এলিজাবেথান এজের প্রিডিসেসর্স, মানে তারা ওই যে রিফরমেশন পিরিয়ডেই মোটামুটি লেখালেখি শুরু করে দিয়েছিলেন আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে ফিলিপ সিডনি, এই নামটা আমরা একটু খেয়াল রাখবো, এই তিনি একজন ক্রিটিক্স আর কি। এইখানে একটু তথ্যটা, কিছু তথ্য আছে, আমরা একটু খেয়াল করি। দেখো এই জায়গায় দুটা কোশ্চেন আছে, ব্রিফ কোশ্চেন, ঠিক আছে তো, খেয়াল করো। স্যাকভিল রোট ইন কানেকশন উইথ থমাস নর্টন দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি, নাম কি?
ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি নাম হচ্ছে ফেরেক্স অ্যান্ড পোরেক্স, গর্ভধারণ। তাই তো? অথবা নামটা আমরা বলতে পারি কি গর্ভটাক। তাহলে ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি কে লেখেন এটা? গর্ভটাক। হ্যাঁ, স্যাকভিল। Sackville. হ্যাঁ, অলিভ এবং থমাস নর্টন দুইজন মিলে লেখে, এবং সেটার নাম হচ্ছে ফেরেক্স অ্যান্ড পোরেক্স অথবা গর্ভটাক, এই দুটা নামে পরিচিত। যদি এখানে এর সাথে থমাস স্যাকভিলের সাথে এইটা জড়িত একটু, এখানে এই জন্য দেওয়া হয়েছে। এরপর হচ্ছে ফিলিপ সিডনি, তিনি একজন মানে কি বলবো লিটারেরি ক্রিটিক্স, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, তোমরা যেটা থার্ড ইয়ারে পড়বা, তিনি এই সময় লিখেছেন। তো আমরা দেখো একটু যদি আগিয়ে যাই, তার লাইফ সম্পর্কে আমাদের খুব একটা দরকার নেই, যে অ্যাপোলজি ফর পোয়েট্রি এই বানান আর কি, হ্যাঁ, ডিফেন্স অফ পোজি যেটাকে আমরা বলে থাকি। দেখো এই নামটা একটু খেয়াল রাখলে চলবে। তাহলে হচ্ছে ফিলিপ সিডনির আমরা দুটা তিনটা বইয়ের নাম মনে রাখবো, হ্যাঁ। দেখো প্রথমে আমরা যদি এখান থেকে একটু চলে যাই, অ্যাজ এ রাইটার হি ইজ নন বাই 3 প্রিন্সিপাল ওয়ার্ক, রাইটার হিসাবে তার 3টা বিশেষ মেজর ওয়ার্কের জন্য তিনি পরিচিত। এই বইটা আমি কেন পড়াই, কারণ অনেক লেখা আছে, অনেক রাইটারের অনেক লেখা আছে, কিন্তু পরীক্ষায় আসার মতো মেজর মেজর রাইটিংগুলো এখানে উপস্থাপন করা আছে, যেগুলো মনে রাখলে চলে, আর বাকি দরকার হয় না। কি কথা বুঝতে পারছো? জি স্যার। বলছে অল পাবলিশড আফটার হিজ ডেথ, শোয়িং হাউ লিটল ইম্পর্টেন্স হি অ্যাটাচ টু হিজ, ওটা গেল। প্রথমটা হচ্ছে কি দেখো, দ্য আর্কেডিয়া ইজ আ পাস্টোরাল রোমান্স, এটা পরীক্ষাতে খুব আসে, হু ইজ দ্য রাইটার অফ আর্কেডিয়া, এটা হচ্ছে কি একটা পাস্টোরাল রোমান্স। তারপর হচ্ছে দ্য অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা প্রধানত বলা হয়ে থাকে ডিফেন্স অফ পোজি, যেটা তিনি পোয়েট্রিকে ডিফেন্স করে লিখেছেন। কারণ স্টিফেন গসন নামে একজন ব্যক্তি তার স্কুল অফ অ্যাবিউজে তিনি পোয়েট্রিকে নিয়ে খুব আজে বাজে কথা বলেছেন, ঠিক আছে তো, পোয়েট্রিকে আঘাত করে কথা বলেছেন, তো তারই ডিফেন্স হিসাবে তিনি লিখেছেন হচ্ছে ডিফেন্স অফ পোজি অথবা অ্যাপোলজি ফর পোয়েট্রি। পোজি মানে পোয়েট্রি বা পোয়েট্রি মানে দ্য পোয়েট্রি, এখানে পাচ্ছি। তাহলে স্টিফেন গসন, তার বইটার নাম কি? দ্য স্কুল দ্য অফ স্কুল অ্যাবিউজ, অফ অ্যাবিউ। যেখানে তিনি পোয়েট্রিকে কি করেন, পোয়েট্রিকে তুলোধনা করেন, বাংলা কথা, হ্যাঁ, যে এই কেউ পড়ে সব বাজে জিনিস, সময় নষ্ট করা শুধু, হ্যাঁ, এরকম আর কি। তো যাই হোক, এটা হচ্ছে কি অ্যাপোলজি ফর পোয়েট্রি হচ্ছে ওয়ান অফ ফার্স্ট ক্রিটিক্যাল এসেস ইন ইংলিশ। এটা হচ্ছে কি দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এলিজাবেথেন এই যে ক্রিটিক্যাল এসেও লেখা হয়েছে সাহিত্যকর্ম নিয়ে। থার্ডটা হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এটা কি ইজ আ কালেকশন অফ সংস অ্যান্ড সনেটস, এটা হচ্ছে তাহলে সনেট এবং সংসের কালেকশন। তাহলে 3টা রাইটিং পেলাম আমরা ফিলিপ সিডনির, নামগুলো বলতে পারবা কেউ? স্যার অ্যাপোলজি ফর পোয়েট্রি, ডিফেন্স অফ স্যার প্রশ্নটা বুঝি নাই আপনার। পোয়েট্রি। বলছে ফিলিপ The সিডনির 3টা Arcadia, রাইটিং এর নাম পেলাম, সেই 3টা রাইটিং এর নাম বলো। The the Arcadia, Apology Arcadia, for Poetry, হুম, Arcades, and Stella. হ্যাঁ, অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, তাই Strophilus, তো? অ্যাস্ট্রোফেল Strophil এবং and স্টেলা Stella. এটা হচ্ছে সংস এবং সনেটের কালেকশন, অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল এসে, আর আর্কেডিয়া হচ্ছে একটা পাস্টোরাল রোমান্স। এই 3টা রাইটিং এর জন্য তিনি মেইনলি বিখ্যাত। এরপর হচ্ছে জর্জ চ্যাপম্যান, তোমরা সেকেন্ড ইয়ারে একটা কবিতা পাবা রোমান্টিক পোয়েট্রিতে, সেটা হলো জন কিটসের অন হিজ ফার্স্ট লুকিং অন চ্যাপম্যানস হোমার, এই সেই চ্যাপম্যান, হ্যাঁ, যিনি কি করেছেন হোমারের লেখা ইলিয়াড এবং ওডিসিকে ট্রান্সলেট করেছেন, ঠিক আছে তো, তিনি ট্রান্সলেটার একজন, তিনি একজন ড্রামাটিস্ট, তবে তিনি কি করেছেন ট্রান্সলেট করেছেন হোমার এর কি ইলিয়াড এবং ওডিসি, যেহেতু ইলিয়াড এবং ওডিসি দুটাই হোমারের লেখা, এই জন্য সেগুলো চ্যাপম্যানস হোমার নামে পরিচিত। আর জন কিটস যখন এই দুটা বই পড়েছিলেন তিনি খুব চমৎকৃত হয়েছিলেন এই বই দুটা পড়ে, এর জন্য তিনি চ্যাপম্যানকে নিয়ে একটা কবিতা লিখছেন, ঠিক আছে তো, চ্যাপম্যানসের হোমারকে নিয়ে যে তিনি কি সুন্দর ট্রান্সলেট করেছেন, যেন এটা একটা আলাদা জগৎ। এক একটা সাহিত্যকর্ম, বিশেষ করে নভেল বা ড্রামাগুলো হচ্ছে কি এক একটা পৃথিবী বা এক একটা জগৎ, ঠিক আছে তো, যেখানে নতুন নতুন ক্যারেক্টার, নতুন নতুন আইডিয়াল, এগুলোই কিন্তু আমরা পেয়ে থাকি। কি বুঝতে পারছো? জি স্যার। স্যার কিডসের লেখায় তো অনেক গ্রিক পাওয়া যায় স্যার। হ্যাঁ, তিনি তো অনেকেই আছে গ্রিক সাহিত্যের প্রতি আগ্রহী অধিকাংশ রাইটারদের, কারণ গ্রিক রাইটিং বা রোমান, হ্যাঁ, লিটারেচার, এগুলো যেন হচ্ছে এক একটা মাইনের মতো, খনির মতো, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, দে আর দ্য সোর্সেস অফ আইডিয়াস, ইনফরমেশনস অন হুইচ দ্য লেটার পোয়েটস অর রাইটার্স
হ্যাভ বিল্ড দেয়ার ওন ওয়ার্ল্ড, হ্যাঁ, তাদের নিজস্ব ওয়ার্ল্ড তারা যেন তৈরি করেছে। তো যাক স্যার জর্জ, কিডস এই হুম, ইলিয়াড আর ওডিসিটা স্যার মানে নির্দিষ্ট কি কোনো তারিখ আছে যে উনি এই সময়টাই পড়েছিল? বুঝি নাই। স্যার এই যে চ্যাপম্যান যে স্যার ইলিয়াড এন্ড ওডিসিটা যে ট্রান্সলেট করেছিলেন না স্যার, হ্যাঁ, এটা কিডস কোন সময় মানে পড়েছিল? এটা কি নির্দিষ্ট কোনো তারিখ আছে যে এই এই সালে পড়েছিল সে? কিডসের জন্ম তারিখ নিয়ে নিশ্চয়তা নেই, একটা বই পড়ার তারিখের কোনো নিশ্চয় থাকতে পারে বলো? হুম। না স্যার, দেখা গেছে এইটা পড়ে গ্রিকের সবকিছু তার ভালো লাগছে, তারপর থেকে এত গ্রিকের হ্যাঁ, সেটা তো সবকিছু অবশ্যই আছে, রেফারেন্স। এটা এটা পড়েই তো ভালো লাগছে। এখন কবে পড়েছে, কয় তারিখে পড়েছে, সেটা তো বলা মুশকিল, তাই না? জি স্যার, বুঝতে পারছি। তারপর দেখো, চ্যাপম্যান স্পেন্ট হিজ লং কোয়াইট লাইফ অ্যামং দ্য ড্রামাটিস্টস অ্যান্ড হি রোড চিপলি ফর দ্য স্টেজ। তিনি ড্রামা লিখেছেন, তবে হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক ইজ দ্য মেট্রিক্যাল ট্রান্সলেশন অফ দ্য ইলিয়াড 1611 অ্যান্ড অফ ওডিসি 1614. চ্যাপম্যানস হোমার, দো ল্যাকিং দ্য সিম্পলিসিটি অ্যান্ড দ্য ডিগনিটি অফ দ্য অরিজিনালিটির মতো হয়নি, তারপরেও হ্যাজ আ ফোর্স অ্যান্ড র্যাপিডিটি অফ মুভমেন্ট হুইচ মেক্স ইটস সুপিরিয়র ইন ম্যানি রেসপেক্ট টু পোপস মোর ফ্যামিলিয়ার ট্রান্সলেশন। তাহলে ইলিয়াড এবং ওডিসি মানে হোমারের রাইটিং কিন্তু পোপ আলেকজান্ডার পোপও কিন্তু ট্রান্সলেট করেন পরবর্তীতে, কিন্তু চ্যাপম্যানসের ট্রান্সলেশনগুলো একটু অন্য ধরনের হয়, হ্যাঁ। তো যাই হোক, এটার জন্য তিনি মেনলি বিখ্যাত, তার আর বেশি কিছু দরকার নেই। মাইকেল ড্রেটন, আমাদের দরকার নেই তার সম্পর্কে পড়া। তাহলে এই যে আমরা দেখো, তাহলে এলিজাবেথান এজের পোয়েট্রি রাইটার্সদের মধ্যে বা পোয়েটদের মধ্যে আমরা কজনের নাম পেলাম, এবং নামগুলো কি মুখস্থ হয়ে যাওয়ার কথা না অলরেডি? সবচেয়ে জি স্যার। কি সিগনিফিক্যান্ট হচ্ছে এডমান্ড স্পেন্সার, তার দুটা বইয়ের নাম মনে রাখলেই হচ্ছে। কি কি? ফেরি কুইন, ফেরি কুইন and অ্যান্ড স্যার ক্যালেন্ডার। শেফার্ডস ক্যালেন্ডার। হ্যাঁ হ্যাঁ, শেফার্ডস ক্যালেন্ডার, এই তো। তারপরে আসলো কে? টমাস থমাস স্যাকভিল। থাকভিল। স্যাকভিল। তার একটা ড্রামা, থমাস যেটা থাকভিল। ট্র্যাজেডির নাম আমরা খেয়াল রাখবো, ফার্স্ট ট্র্যাজেডি অফ ইংলিশ লিটারেচার, সেটা হলো কি? প্যারিক্স অ্যান্ড পোরেন্স। ফেরেক্স অথবা গর্বরা, গর্বরাক। তারপর আসলো কি? ফিলিপ সিডনি। তিনি কবিতা লিখলেও, পোয়েট্রি লেখালে মানে ড্রামাটিস্ট না হলেও তিনি ক্রিটিক্যাল এসে লিখেছেন, যে এসেটার নাম হচ্ছে কি? অ্যাপোলজি ফর পোয়েট্রি। তিনি রোমান্স লিখেছেন, আর্কেডিয়া, আর সনেট এবং কিছু সংসের কালেকশন হচ্ছে কি? অ্যাস্ট্রোফেল এবং স্টেলা। রাষ্ট্রকুল আইনস্টাইন। ঠিক আছে তো। আর কি পেলাম আমরা? চ্যাপম্যান চ্যাপম্যান। জর্জ চ্যাপম্যান, চ্যাপম্যান, জর্জ হোমারের চ্যাপম্যান। ইলিয়াড এবং ওডিসি ট্রান্সলেট করে বেশ খ্যাতি অর্জন করেন, যদিও তিনি একজন ড্রামাটিস্ট ছিলেন, তবে ড্রামাটিস্ট হিসেবে খুব খ্যাতি তার একটা নেই আর কি, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের যে পয়েটগুলো আছে এলিজাবেথান এইজের মোটামুটি নাম করা তাদের, এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ রাইটিংয়ের নাম। ক্লাস করতে করতে মনে পড়ে যাওয়ার কথা, মানে মনে থাকার কথা আর কি, ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। এবার হচ্ছে ফার্স্ট ইংলিশ ড্রামাটিস্ট। এইবার হচ্ছে ড্রামাটিস্টে চলে আসবে। এইখানে আমরা পাবো হচ্ছে মিস্ট্রি প্লে, মিরাকল প্লে থেকে শুরু করে আরও কিছু কথাবার্তা। তাহলে অরিজিন অফ ড্রামা আমরা জানি, মিডিল এজ বা ওল্ড এজে কোনো ড্রামা লেখা হয়নি, এমনকি চসারের এজেও কোনো ড্রামা লেখা হয়নি, তাই না? চসার পরবর্তী রিফরমেশন পিরিয়ডে এসে কিছু স্ট্রেজ ড্রামা লেখা হয়েছে, তবে সেগুলো হচ্ছে ধর্ম প্রচারের জন্য, ক্রিশ্চিয়ান রিলিজিয়ানকে প্রচারের জন্য, যেগুলোকে আমরা বলে থাকি মিস্ট্রি প্লে, মিরাকল প্লে এবং মোরালিটি প্লে। এই তিনটা প্লের মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা জানবো আর কি। দেখো, দ্য অরিজিন অফ দ্য ড্রামা বলছে ফার্স্ট দ্য ডিড অ্যান্ড দেন দ্য স্টোরি দেন দ্য প্লে। তাহলে প্রথমে হচ্ছে কাজ, তারপরে হচ্ছে গল্প, তারপরে হচ্ছে ড্রামা বা প্লে। মানে এইভাবে আস্তে 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 সাহিত্যিক যে বিবর্তন, লিটারেরি যে বিবর্তন, সেগুলো কিন্তু এসেছে। দেখো এইখানে যদি আমরা একটু খেয়াল করি, এই যে দেখো, হ্যাঁ, টু ইলাস্ট্রেট দ্য ম্যাটার সিম্পলি, দেয়ার ওয়াজ আ গ্রেট লাইফ লিভড বাই হুম হু ওয়াজ কল্ড দ্য ক্রাইস্ট। ক্রাইস্টের জীবনী নিয়েই মেনলি অধিকাংশ সাহিত্যকর্ম রচিত হয়েছে তখন। ইনএভিটেবলি দ্য লাইফ ফাউন্ড ইটস ওয়ে ইন্টু লিটারেচার। তাহলে জিজাস ক্রাইস্টের লাইফ নিয়েই মোটামুটি লিটারেচার রচিত হয়েছে, এবং সেগুলো আমরা জানি গোস্পেল নামে পরিচিত। গোস্পেল আমরা কি জানি কোনগুলো গোস্পেল বলা হয়? মনে আছে? স্যার। তাহলে বাইবেলের যে নিউ টেস্টামেন্ট আছে, তার যে 4টা বই, যেগুলো হচ্ছে তার ডিসাইপল বা শিষ্য, যে জিজাস ক্রাইস্টের শিষ্য, তাদের দ্বারা লেখা, এগুলোকে বলা হয় গোস্পেল। তার জীবন দিয়েই লেখা, তার জীবনের উপর ভিত্তি করে লেখা। এছাড়াও চার্চে প্রার্থনার জন্য, চার্চ কার্যক্রম পরিচালনা করার জন্য আরও বিভিন্ন ধরনের ছোট ছোট কমন প্রেয়ার বুক বা পাম্পলেট রচিত হয়েছে।
এমনকি তোমরা দেখবা যে বাংলা সাহিত্যে যে গদ্য সাহিত্য শুরু হয় সেটাও কিন্তু ওই মানে কি বাইবেল বাংলায় ট্রান্সলেট করার মাধ্যমেই। তোমরা যখন বিসিএস এর বা চাকরির জন্য পড়াশোনা করবা তখন দেখবা যে বাংলা সাহিত্যের আধুনিকতা শুরু হয় ওই ব্রিটিশদের দ্বারাই। ঠিক আছে তো? গদ্য সাহিত্য শুরু হয় এই ব্রিটিশদের দ্বারা। উইলিয়াম কেরি তিনি বাইবেলকে ট্রান্সলেট করেন, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করেন। ঠিক আছে তো? উইলিয়াম কেরি বাইবেল সেটা তিনি বাংলায় খুব সুন্দর সাধু ভাষায় মানে এত সুন্দরভাবে তিনি ট্রান্সলেট করেছেন যেগুলো মানে ওই রকম বাংলা মানে আমরা এখন আর ব্যবহার করি না। এত চমৎকার বাংলা তিনি দিয়েছিলেন উইলিয়াম কেরি, তিনি একজন পাদ্রী ছিলেন। হ্যাঁ, তো যাই হোক, তো ওইরকমভাবে মানে যে কোনো সাহিত্যকর্মের বেসিক জায়গাটাই এসেছে মানুষকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। ইংরেজি সাহিত্যেও ঠিক একই ঘটনা ঘটেছে যে ক্রিশ্চিয়ানিটি যখন প্রচার শুরু হলো, ক্রিশ্চিয়ানিটি যখন আস্তে আস্তে বিস্তার লাভ শুরু করলো, এমনকি দেশে দেশে যখন এটাকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করা শুরু হলো, তখন প্রয়োজন হলো মানুষকে ধর্ম শিক্ষা দেওয়ার। কিন্তু অধিকাংশ মানুষ কি তখন পড়তে টড়তে পারতো? বলো, পড়তে পারতো? না। তাহলে অশিক্ষিত মানুষকে ধর্ম শিক্ষা দেওয়ার উপায়টা কি? যারা বই পড়তে পারে না তাদেরকে তুমি বই দিয়ে লাভ আছে? বাইবেল দিয়ে লাভ মানে লাভ হবে যে তুমি বাইবেল পড়তে পারবে? হুম? না স্যার। তখন তারা কি করতো? ওই বিবলিক্যাল স্টোরিগুলোকে নাটকের আকারে উপস্থাপন করে বোঝাতো যে এই হচ্ছে ঘটনা, এইভাবে জিসাস ক্রাইস্টের জন্ম হলো, এইভাবে তিনি প্রচার করলেন, এইভাবে তাকে হত্যা করা হলো, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে কি করা হতো তখন? ওই নাটকের ওয়েতে উপস্থাপন করা হতো। তাই বলছে দেখো এইখানে গ্র্যাজুয়ালি আ রিচুয়াল ওয়াজ এস্টাবলিশড, একটা রিচুয়াল তৈরি হলো, একটা মানে কালচার তৈরি হয়ে গেল, হুইচ গ্রু মোর ইলাবোরেট অ্যান্ড ইমপ্রেসিভ অ্যাজ দ্য সেঞ্চুরিজ ওয়েন্ট বাই, সিন ফ্রম দ্য মাস্টার্স লাইফ। এই মাস্টার্স মানে জিসাস ক্রাইস্টের লাইফ নিয়ে কী করা হলো? বিগ্যান টু বি রিপ্রেজেন্ট ইন দ্য চার্চে রিপ্রেজেন্ট করা হলো ড্রামার মাধ্যমে, স্পেশালি অ্যাট ক্রিসমাস টাইম, বিশেষ করে বড়দিনের সময়। হোয়েন দ্য স্টোরি অফ ক্রাইস্ট বার্থ ওয়াজ মেড মোর ইফেক্টিভ টু দ্য আইজ অফ পিপল হু কুড নট রিড, হ্যাঁ, যারা পড়তে পারতো না তাদের কাছে নাটকের ওয়েতে উপস্থাপন করা হলো। তাহলে এই যে নাটক লেখা শুরু হয়ে গেল। হ্যাঁ, আদার ইমপ্রেসিভ সিন ফ্রম দ্য গসপেল ফলোড, দেন দ্য ওল্ড টেস্টামেন্ট ওয়াজ কল্ড আপন। ওল্ড টেস্টামেন্ট থেকেও বিভিন্ন নাটক উপস্থাপন করা হয়েছে। দেখো, আনটিল আ কমপ্লিট সাইকেল অফ প্লেস অফ দ্য ক্রিয়েশন টু দ্য ফাইনাল জাজমেন্ট ওয়াজ ইস্টাবলিশ অ্যান্ড উই হ্যাভ দ্য মিস্ট্রিজ অ্যান্ড মিরাকল প্লেস অফ দ্য মিডল এজেস। এভাবেই আমরা ওই মিডল এজে মিরাকল বা মিস্ট্রি প্লে পেয়েছিলাম, যার মাধ্যম দিয়ে আউট অফ দিস আর এই মিস্ট্রি বা মিরাকল প্লে থেকেই কেম ডিরেক্টলি দ্য ড্রামা অফ দ্য এলিজাবেথান এজ। তার মানে শুরুটা হঠাৎ করে হয়নি, এলিজাবেথান ড্রামা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি। শুরুটা হয়েছে কিসের মাধ্যমে? ওই যে চার্চের যে সকল ধর্মীয় নাটক বা নাটিকা, সেখান থেকে আইডিয়া পেতে পেতে একসময় এসে গেল। তাহলে মিস্ট্রি প্লে বলা হয় কোনগুলো জানো তো? মিস্ট্রি হচ্ছে বিবলিক্যাল যে সকল স্টোরি আছে সেই স্টোরিগুলোকেই নাটকে উপস্থাপন করা, সেটা হচ্ছে কি মিস্ট্রি প্লে। আর মিরাকল প্লে মানে হচ্ছে যারা হচ্ছে সাধু বা সেন্ট, তাদের জীবনের উপরে যে নাটকগুলো লেখা হয় সেগুলো হবে মিরাকল প্লে। আর মোরালিটি প্লে হলো যখন ধর্ম থেকে বেরিয়ে আসে, নাটককে অনেকখানি সিকুলার করা হয় এবং যেখানে মোরাল ক্যারেক্টারগুলোকে যেমন ট্রুথ, ফলসুড ইত্যাদিগুলোকে যখন ক্যারেক্টারের মাধ্যমে নাটকের ওয়েতে উপস্থাপন করা হয় সেটা হচ্ছে মোরালিটি প্লে। মানে যেখানে ধর্ম প্রচারের উদ্দেশ্য থাকে না, থাকে হচ্ছে নীতি নৈতিকতা প্রচারের, তখন সেটা হয় কি বলো? মোরালিটি প্লে। তো ওটা নিয়ে আমরা কথা বলবো, ওগুলো যেহেতু আমাদের ব্রিফ কোশ্চেনে আছে, অনেক সময় শর্ট নোটেও আসে। তাহলে পিরিয়ডস ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ড্রামা, তাহলে ড্রামা এইখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত ডেভেলপমেন্ট, তারপরে মানে শেক্সপিয়ারিয়ান পিরিয়ড, শেক্সপিয়ারকে প্রধানত কেন্দ্রে ধরা হচ্ছে, তারপরে হচ্ছে পরবর্তীতে দেখো দ্য রিলিজিয়াস পিরিয়ড। তাহলে ড্রামার রিলিজিয়াস পিরিয়ড কীভাবে আসলো? ইন ইউরোপ অ্যাজ ইন গ্রিস দ্য ড্রামা হ্যাড আ ডিস্টিংক্টলি রিলিজিয়াস অরিজিন। তাহলে ইউরোপের মতো গ্রিসের মতো ইউরোপেও ওই ড্রামাটা মেনলি এসেছে রিলিজিয়ান থেকেই। যেমন আমরা ইডিপাস রেস্ক পড়েছি, ওটা কি জাতীয় প্লে আমরা বলতে পারি বলো তো? কি জাতীয় বলতে পারি? মিস্ট্রি, মিরাকল নাকি মোরালিটি প্লে? স্যার মোরালিটি। ওখানে মোরালিটি প্লে বলতে পারি, এটা মোরাল জিনিসকে প্রচার করা হয়েছে ওখানে, তাই না? একটা মোরালিটি প্রচার করা, ওখানে ধর্মকে প্রচার করার উদ্দেশ্য ছিল না। তাই বুঝতে দেখো দ্য ফার্স্ট ক্যারেক্টার্স ওয়ার ড্রন ফ্রম দ্য নিউ টেস্টামেন্ট, ওইটাই বারবার আসছে। অ্যান্ড দ্য ফার্স্ট প্লেস ওয়াজ টু মেক দ্য চার্চ সার্ভিস মোর ইমপ্রেসিভ। এতে যারা চার্চ সার্ভিস মানে চার্চের যে লেকচারগুলো নাটকীয়তে মানে উপস্থাপন করার জন্য আরও বেশি আকর্ষণীয় হয়ে যায়। অ্যাজ টু এমফেসাইজ মোরাল লেসন্স বাই শোয়িং দ্য রিওয়ার্ড অফ দ্য গুড অ্যান্ড দ্য পানিশমেন্ট অফ দ্য ইভিল ডুয়ার।
In the later days of Roman Empire, the church found the stages possessed by frightful plagues, হ্যাঁ, হুইচ ডিভেস দ্য মোরালস অফ আ পিপল অলরেডি ফল ইন টু লো। কিন্তু ধর্ম থেকে বের হয়ে এসে আস্তে আস্তে ওই নাটকগুলোকেই তারা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা শুরু করলো। একসময় জানো তো বাংলাদেশে যাত্রাপালা বলে একটা প্রচলন ছিল, শুনেছো কখনো যাত্রা? জি স্যার। জি স্যার। জি স্যার। বৈশাখী মেলা হলে বা বিভিন্ন ধরনের বিশেষ বিশেষ দিনগুলোতে যাত্রাপালা হতো, ঠিক আছে তো? কিন্তু সেই যাত্রাপালাগুলোকে মানুষ অনেকটা অশ্লীলতার মধ্যে জড়িয়ে ফেললো আর কি। যাত্রার নামে বিভিন্ন ধরনের অশ্লীল ডান্স, নাচ ইত্যাদি দেখানো হতো, তারপর থেকে কিন্তু ওগুলো বন্ধ হয়ে যায়। বুঝতে পেরেছো? আমরা ছোটোবেলাতেও দেখেছি, যাত্রা দেখেছি, তো ওরকম কোনো খারাপ কিছু ছিল না, কিন্তু আস্তে আস্তে মাঝখানে ওটা খারাপ হয়ে যাওয়ার কারণে ওটাকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। হুম। তো তাই বলা হচ্ছে এখানে, দেখো কিভাবে আমরা পেলাম, দেখো মিরাকল অ্যান্ড মিস্ট্রি প্লে, এটা যদি আমরা খেয়াল করি, ইন ফ্রান্স দ্য নেম মিরাকল ওয়াজ গিভেন টু অ্যানি প্লে রিপ্রেজেন্টিং দ্য লাইফ অফ দ্য সেইন্টস। এই যে মিরাকল হচ্ছে কি, সেইন্টদের জীবনে নিয়ে যেটা লেখা, আর মিস্ট্রি রিপ্রেজেন্টেড সিন ফ্রম দ্য লাইফ অফ দ্য ক্রাইস্ট অর স্টোরিজ ফ্রম দ্য ওল্ড টেস্টামেন্ট, মানে বাইবেল থেকে নেওয়া চরিত্রগুলো, তাই তো, নাটকের ওইতে উপস্থাপন করা হলে সেটাকে বলা হচ্ছে কি মিস্ট্রি প্লে। আর সেইন্টদের জীবনী, যারা হচ্ছে আমাদের মতো মানুষ, যারা ধর্ম প্রচারের উদ্দেশ্যে ধর্মের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছে, তাদেরকে বলা হয় সেইন্ট। সেই সেইন্টদের নিয়ে যে নাটক, সেগুলোকে বলা হয় মিরাকল প্লে। কি কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখানে কিছু মিরাকল বা মোরালিটি প্লেয়ের কথা বলা হয়েছে, নাম আমাদের জানার দরকার নেই। এরপর ক্রিসমাস টিসমাস এগুলো আমাদের অত ইয়ে করার দরকার নেই, এখানে বর্ণনা করা আছে কীভাবে কী করা হয়েছে না করা হয়েছে, যদি সম্ভব হয় পড়তে পারো। দেখো এখানে ওই যে মিরাকল প্লের ইয়েরা কারা ছিল, চরিত্র কারা ছিল, দেখো অ্যাট ফার্স্ট দ্য অ্যাক্টর্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অথর্স অফ দ্য মিরাকলস ওয়ার দ্য প্রিস্ট অ্যান্ড দেয়ার চুজেন অ্যাসিস্ট্যান্টস। প্রিস্টরা এগুলো করতো আর কি, বাইরে থেকে লোক টোক খুব একটা নেওয়া হতো না। হ্যাঁ, ধর্মীয় ব্যাপারগুলো ধর্মের মধ্যে সীমাবদ্ধ ছিল আর কি। এবার হচ্ছে দেখো মোরাল পিরিয়ড অফ দ্য ড্রামা, তাহলে মিস্ট্রি মিরাকলের পর আসলে হচ্ছে মোরালিটি। মোরালিটি কেন আসলে দেখো এই জায়গায়, দিস থ্রি পিরিয়ডস আর নট হিস্ট্রিক্যালি অ্যাকুরেট, কোন সময় কি ঘটেছে সেটা বলা যাবে না, তবে দেখো ক্রনোলজিক্যাল ডেভেলপমেন্ট ফ্রম মিরাকল টু মোরালিটি অ্যান্ড দেন্স টু দ্য ইন্টারলুডস থিয়েটার ইজ আ প্রিভেলেন্ট অপিনিয়ন বাট ইট সিমস হার্ডলি ওয়ারেন্টেড। বোঝা যাচ্ছে না। এখন আমরা যদি মোরালিটির ব্যাপারে আসি, মোরালিটি আসলে কি ঘটনা ঘটেছিল সেটা আমরা একটু খেয়াল করি, এখানে ওই বিষয়গুলো বর্ণনা করা আছে। আচ্ছা, মিরাকল ওইটাই, এই যে দেখো দ্য সেকেন্ড অর মোরাল পিরিয়ড অফ দ্য ড্রামা ইজ শোন বাই ইনক্রিজিং প্রিভেলেন্স অফ দ্য মোরালিটি প্লেস। এখানে কি করা হতো, ইন দিস দ্য ক্যারেক্টার্স ওয়ার অ্যালেগরিক্যালি পার্সোনালাইজেস। তখন কি মানে ক্যারেক্টারগুলো হতো কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো, যেমন লাইফ, ডেথ, রিপেন্টেন্স, গুডনেস, লাভ, গ্রিড, এগুলোকেই ক্যারেক্টার হিসাবে ইউজ করা হতো, অ্যান্ড আদার ভার্চুস আর ভাইসেস, তাই তো, এগুলোকে ক্যারেক্টার হিসাবে ইউজ করা হতো। দ্য মোরালিটি মে বি রিগার্ডেড দেয়ারফর অ্যাজ দ্য ড্রামাটিক কাউন্টারপার্ট অফ দ্য ওয়ান্স পপুলার অ্যালেগরিক্যাল পোয়েট্রি। তাহলে অ্যালেগরিক্যাল পোয়েট্রিগুলোকে আসলে ড্রামার ওয়েতে উপস্থাপন করা হয়েছে, ঠিক আছে তো, যেমন রোমান্স অফ দ্য রোজ, এইগুলো আমরা পেয়েছি। পরবর্তীতে দেখো টু এনলিভেন দ্য অডিয়েন্স দ্য ডেভিল অফ দ্য মিরাকল প্লেস ওয়াজ ইন্ট্রোডিউস। ডেভিলও আসছে, ক্যারেক্টারের মধ্যে ডেভিল আনা হয়েছে, অ্যাঞ্জেল আনা হয়েছে, তাই তো, ফলসুড আনা হয়েছে, ট্রুথকে নিয়ে আসা হয়েছে, নিয়ে দেখানো হচ্ছে যে তারা কিভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করছে নাটকেতে। বিশেষ করে তোমরা থার্ড ইয়ারে যখন পড়বা, ওই যে ডক্টর ফাস্টাস, তখন ওখানে আমরা মোরালিটি প্লের ধারণাটা পাবো আর কি আরো ক্লিয়ারলি। এরপর হচ্ছে দ্য ইন্টারলুডস, তাহলে আমরা কি পেলাম, মোটামুটি এটা হচ্ছে ড্রামার ডেভেলপমেন্টে আমরা 4 ধরনের ড্রামাটিক বিষয় পাচ্ছি। প্রথমটা হচ্ছে কি বলো, মিস্ট্রি প্লে, তারপর হচ্ছে মিরাকেল প্লে, প্লে, তারপর হচ্ছে মোরালিটি প্লে আর ইন্টারলুডস। ইন্টারলুডটা কি জিনিস বলছে, ইন্টারলুডটা আবার কেমন জিনিস সেটা বোঝানো মুশকিল, তাই বলছে দেখো ইট ইজ ইম্পসিবল টু ড্র অ্যানি অ্যাকুরেট লাইন অফ ডিস্টিংশন বিটুইন মোরালিটিস অ্যান্ড ইন্টারলুড। ইন্টারলুড এবং মোরালিটির মধ্যে পার্থক্য খোঁজা খুবই মুশকিল, তবে যেটা বলা হয়ে থাকে সেটা হলো যে ইন্টারলুডটা হচ্ছে ছোটোখাটো একটা নাটিকা টাইপের, যেগুলো ঘরোয়াভাবে, হ্যাঁ, ঘরোয়াভাবে মানুষদেরকে এন্টারটেইন করতে ব্যবহার করা হতো। যেমন ইন জেনারেল উই মে থিঙ্ক অফ দ্য লেটার অ্যাজ আ ড্রামাটিক সিনস। এগুলো হচ্ছে ড্রামাটিক সিন মাত্র, পুরো একটা ড্রামা না, ছোট ছোট অংশ। সামটাইমস গিভেন বাই দেমসেলফ, ইউজুয়ালি উইথ মিউজিক অ্যান্ড সিঙ্গিং, যেগুলো গান বা মিউজিকের মাধ্যমে করা হয়, কোথায়, অ্যাট ব্যাঙ্কোয়েট অর এন্টারটেনমেন্ট। হ্যাঁ, যে পারিবারিকভাবে কারো জন্মদিন হয়েছে বা বড়দিন উপলক্ষে বাড়িতেই তারা একটা এন্টারটেইনিং অবস্থান তৈরি করতে পারে, হ্যাঁ, যেখানে হোয়ার আ লিটিল ফান ওয়াজ ওয়ান্টেড।
হ্যাঁ, এগেইন স্লিপড ইনটু মিরাকল প্লে টু এনলিভেন, এটা এক ধরনের মিরাকল প্লে, মোরালিটি প্লে। সেই মোরালিটি প্লেগুলোকে কি করা হয়েছে, ছোট আকারে উপস্থাপন করা হয়েছে। এগুলোকে বলা হচ্ছে কি ইন্টারলুড। কি কথা বুঝতে পারছো? স্যার এনলিভেন অর্থ কি স্যার? এনলিভেন মানে হচ্ছে ইয়া করা, মানে কি বলো, আরো বেশি আনন্দমুখর করা, হ্যাঁ, তারপর হচ্ছে উত্তেজিত করা, এনকারেজ করা, এটাকে বলতে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, তাহলে এই হলো আমাদের মোটামুটি কয়েক ধরনের ইয়ে। দেখো এখানে একটা বিষয় আছে, সেটা হলো হেউডস ইন্টারলুডস আর রিটেন। হেউডস একজন নাম, তার ফেমাস ইন্টারলুডের নাম হলো দ্য ফোর পিস। এই পি দিয়ে কি কি বোঝায়? পার্ডোনার, আ পামার, আ পেডলার অ্যান্ড আ দেখো পটিকেরি। এই এই নামগুলোর পি নিয়ে নেওয়া করা হয়েছে, পি এস মানে ফোর পিস এরকম আর কি। নামটা একটু খেয়াল রাখো, তাহলে হবে, অত দরকার নেই। তাহলে এটা গেল হচ্ছে আমাদের, দেখো প্রথমে পেলাম আমরা মিস্ট্রি এবং মিরাকল প্লে, তারপরে পেলাম হচ্ছে মোরালিটি পিরিয়ড, তারপর হচ্ছে কি, এরপর হচ্ছে আর্টিস্টিক পিরিয়ড অফ দ্য ড্রামা। ড্রামাটা এবার আস্তে আস্তে চার্চ থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে? তো চার্চ থেকে বেরিয়ে এসে একটা আর্টিস্টিক ওয়েতে মানুষের জীবনধারাকে নাটকের ওয়েতে তুলে ধরা হচ্ছে। দেখো আগে চার্চ ভিত্তিক ধর্মভিত্তিক বিষয়গুলোকে আলোচনা করা হতো, আস্তে আস্তে মানুষের জীবনকেই নাটকীয় ওয়েতে উপস্থাপন করা শুরু হয়ে যাচ্ছে। এবং সেখানে স্টেজ ডেভেলপমেন্ট আছে, স্টেজ ডেকোরেশন আছে, আরও অনেক অনেক বিষয় আস্তে আস্তে অ্যাড করা হচ্ছে, যাতে আরও বেশি আকর্ষণীয় হয়। দেখো দ্য আর্টিস্টিক ইজ দ্য ফাইনাল স্টেজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ ড্রামা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইংলিশ ড্রামার একটা ফাইনাল স্টেজ, মানে ইংলিশ ড্রামা অলরেডি ফ্লারিস্ট করে গেছে, একদম পূর্ণাঙ্গ ফুল একটা ড্রামাটিক বিষয় আমরা যেটা এখন বর্তমানে পাই সেটা হয়ে গেছে। তো এখানে সেটা বলছে, দেখো দ্য ফার্স্ট টু প্লে ইন ইংলিশ, বলছে ড্রামা এর আগে অনেক লেখা হয়েছে, মিস্ট্রি প্লে, মিরাকল প্লে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সবগুলোকে সরাসরি প্লে বলা যায় না। তবে সত্যিকারের প্রথম যে প্লে আমরা বলতে পারি সেটা হচ্ছে উইথ আ রেগুলার প্লট, যেখানে রেগুলার প্লট ছিল, ডিভাইডেড ইনটু অ্যাক্টস অ্যান্ড সিন, যেখানে অ্যাক্টস এবং সিনে বিভক্ত ছিল, সেটা হচ্ছে কি প্রবাবলি দ্য কমেডি র্যালফ রয়েস্টার অ্যান্ড ডয়েস্টার। তাহলে প্রথম ড্রামা যেটা সাকসেসফুল একটা ড্রামা বা প্লে, সেটার নাম হচ্ছে কি র্যালফ রয়েস্টার ডয়েস্টার, ইট ইজ আ কমেডি। এটা একটা কি ধরনের রাইটিং, ট্র্যাজেডি না কমেডি? কমেডি। কমেডি। একটা কমেডি। যদি পরীক্ষাতে আসে যে ফার্স্ট কমেডির নাম কি, আমরা তো ফার্স্ট ট্র্যাজেডির নাম পেয়েছি এর আগে নাকি, ফেরেক্স অ্যান্ড পোরেক্স, তাহলে হচ্ছে কমেডির নাম হচ্ছে র্যালফ রয়েস্টার ডয়েস্টার। এটা রাইটারকে, ইট ওয়াজ রিটেন বাই নিকোলাস উডাল, ঠিক আছে? তো তিনি একজন মাস্টার ছিলেন, মানে কি একজন শিক্ষক ছিলেন এটনের, অ্যান্ড লেটার অফ ওয়েস্টমিনিস্টার স্কুল, তাহলে এটন স্কুল বা তিনি একজন শিক্ষক ছিলেন, এবং তিনি তার স্কুল বয়দেরকে নিয়ে, দেখো স্কুল বয়দেরকে নিয়ে, হ্যাঁ, শেক্সপিয়ারের জন্মের আগেই তিনি এটাকে প্রথম অ্যাক্টেড করান, নিজেই লেখেন এবং এটাকে স্টেজে উপস্থাপন করান। এটা কোনো ধর্মীয় কোনো ড্রামা নয়, এটা হচ্ছে কি মানুষের জীবনের সাথে রিলেটেড কোনো গল্পকে উপস্থাপন করা। এটাই হচ্ছে কি ইংরেজি সাহিত্যের প্রথম কি ড্রামা, এটা ফার্স্ট কমেডি, ঠিক আছে? তো কমেডি ড্রামা। ফার্স্ট কমেডি, তাই তো? আচ্ছা, নেক্সট প্লে, পরবর্তী যে প্লেটা আমরা পেয়েছি সেটা হলো গ্যামার গার্টনস নিডল, ইজ আ ডোমেস্টিক কমেডি, এটাও একটা কমেডি। তারপর হচ্ছে নামগুলো একটু খেয়াল রাখবা, অনেক ছোটোখাটো নাম যেগুলো মনে রাখার মতো সেই নামগুলোই বলবো, বাকিগুলো অনেক নাম আছে যেগুলো দরকার নাই, আমি এড়িয়ে যাব। তাহলে এটা হলো আমাদের ফাইনাল স্টেজ। দেখো এইবার হচ্ছে আওয়ার ফার্স্ট ট্র্যাজেডি গর্ভডাক ওয়াজ রিটেন বাই থমাস স্যাকভিল অ্যান্ড থমাস নর্টন অ্যান্ড ওয়াজ অ্যাক্টেড 1562। তাহলে শেক্সপিয়ার কি ততক্ষণে কি জন্মগ্রহণ করেছে বলো? না স্যার। অলরেডি চলছে 2 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ারের জন্মের 2 বছর আগে। ইট ইজ রিমার্কেবল নট অনলি অ্যাজ আওয়ার ফার্স্ট ট্র্যাজেডি বাট অ্যাজ দ্য ফার্স্ট প্লে টু বি রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স, প্রথম নাটক যেটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়। দ্য স্টোরি অফ গর্ভডাক ইজ টেকেন ফ্রম অ্যানালস অফ ব্রিটেন, মানে ব্রিটেনের রাজাদের গল্প কাহিনী নিয়েই মেনলি এটা করা। দেখো হ্যাঁ, এখানে গর্ভডাক হচ্ছে একজন, দেখো গর্ভডাক হচ্ছে কিং অফ ব্রিটেন, তিনি তার রাজ্যকে তার সন্তানদের মধ্যে ভাগ করে দেন, সন্তানরা হচ্ছে ফেরেক্স অ্যান্ড পোরেক্স, এই জন্য নাম হচ্ছে হয় ফেরেক্স অ্যান্ড পোরেক্স আর নাই গর্ভডাক, ঠিক আছে? তো দিয়ে 2 ছেলে গন্ডগোল করে, এই নিয়ে কাহিনীটা আছে, তোমরা পারলে দেখে নিবা, অত আমাদের দরকার নাই। তাহলে এই হলো আমাদের ড্রামার হচ্ছে ডেভেলপমেন্ট পিরিয়ড, ঠিক আছে? তো ডেভেলপমেন্ট পিরিয়ড, এটা হলো আর্টিস্টিক পিরিয়ড শেষে, যেখানে আমরা ফার্স্ট ট্র্যাজেডি এবং ফার্স্ট কমেডি পেয়েছি, তাই তো? তাহলে ফার্স্ট কমেডির নাম কি বলো? রেলফ রয়েস্টার ডয়েস্টার। র্যালফ রয়েস্টার ডয়েস্টার, কার লেখা? স্যার নিডল উদাস নাকি জানো? নিকোলাস উদাল, তাই তো?
নিকোলাস উডল উদাল, হ্যাঁ, নিকোলাস উদাল। উডল উডল আর ট্র্যাজেডি কার লেখা? নর্টন। থমাস স্যাকভিল, থমাস নর্টন, তাই তো? দুজনের লেখা। থমাস নর্টন। আচ্ছা, আর কিছু এখানে পেলাম আমরা বিশেষ কিছু তথ্য। তাহলে মিস্ট্রি প্লে পেলাম, মিরাকল প্লে পেলাম, মোরালিটি প্লে পেলাম, ইন্টারলুড পেলাম, আর্টিস্টিক পিরিয়ডে আমরা ফার্স্ট ট্র্যাজেডি, ফার্স্ট কমেডি পেলাম, এই তো? জি স্যার। হ্যাঁ, এবং নাটকগুলোর নাম খুবই মানে কি মেজর এবং খুবই স্পেসিফিক। এগুলো এগুলোই ঘুরে ফিরে পরীক্ষাতে আসে, মনে রাখলে চলবে, এর থেকে বেশি আর হইচই করার কোনো দরকার নাই, ঠিক আছে তো? জি এটা স্যার। হচ্ছে কি স্যার তিনটার শেক্সপিয়ারের। নাম কি কি বললেন যেন স্যার? মিস্টিক প্লে, মরালিটি প্লে, প্রথমে কি বললাম? প্রথমে মিস্ট্রি প্লে, তারপরে জি স্যার, মিরাকেল প্লে, মিরাকেল, তারপরে মরালিটি। মোরালিটি প্লে। একই কথা মোরালিটি। কতবার বলেছি, তারপরে মাথায় ঢুকলো না এখনো? এটা যে কতবার রিপিট করেছি আমি, যাতে মনে মনে থাকে। হ্যাঁ, একই কথাই যে ফার্স্ট ট্র্যাজেডি, ফার্স্ট কমেডি, যেগুলো মানে মনে রাখার দরকার, সেগুলো আমি কতবার রিপিট করি। রিপিট করলে পারে যাতে তোমাদের মাথায় থাকে। একটু মনোযোগী হলে পরীক্ষা নিয়ে ঝামেলা হওয়ার কথা থাকার কথা না। আর যাও, এরপর হচ্ছে ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্স আপন দ্য ড্রামা। এবার আসলো ওই যে রোম, তাই তো, এবং গ্রিক যে ড্রামা, সেগুলো কিভাবে ইংলিশ ড্রামার উপরে প্রভাব বিস্তার করেছেন। দেখো, দ্য রিভাইভাল অফ ল্যাটিন লিটারেচার মানে রোমান লিটারেচার হ্যাড আ ডিসাইসিভ ইনফ্লুয়েন্স আপন দ্য ইংলিশ ড্রামা অ্যাজ ইট ডেভেলপ ফ্রম দ্য মিরাকল প্লেস। ওই মিরাকল প্লে থেকে ডেভেলপ হতে হতে আমরা এই জায়গায় চলে এসেছি। এ বলতে থাকি, ইন দ্য 15th century ইংলিশ টিচার্স ইন অর্ডার টু ইনক্রিজ দ্য ইন্টারেস্ট ইন ল্যাটিন বিগ্যান টু লেট দেয়ার বয়েস অ্যাট দ্য প্লেস হুইচ দে হ্যাড রেড অ্যাজ লিটারেচার। তাহলে তারা প্রথমে লিটারেচার হিসাবে যে এক ড্রামাগুলো পড়তো, সেইগুলোই তাদের স্টুডেন্টদের দ্বারা সেগুলোকে অ্যাক্ট করায় নিত। প্রিসাইজলি অ্যাজ আওয়ার কলেজেস নাও প্রেজেন্ট গ্রিক অর জার্মান প্লেস, যেটা রাইটার বলতেছেন। সেনেকা, এটা খেয়াল রাখো, সেনেটা ওয়াজ দ্য ফেভারিট ল্যাটিন অথর। তাহলে ল্যাটিন অথরদের মধ্যে সবচেয়ে নাম করা হচ্ছে কি? সেনেকা, একজন ড্রামাটিস্ট। এবং তার ট্র্যাজেডিগুলোকে বলা হয় সেনেকান ট্র্যাজেডি। অল হিজ ট্র্যাজেডিজ ওয়ার ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বিটুইন 1559 টু 1581। ট্রান্সলেট করা কিন্তু হয়ে গেছে ওই যে রিফরমেশন পিরিয়ড পরবর্তী। দিস ওয়াজ দ্য এক্সাক্ট পিরিয়ড ইন হুইচ দ্য ফার্স্ট ইংলিশ প্লে রাইটস ওয়ার শেপিং দেয়ার ওন আইডিয়াস। তাহলে তুমি যখন কোনো বেশি বেশি যখন তুমি ড্রামা পড়বা, ড্রামা ট্রান্সলেট করবা, তখন কি তোমার নিজের ভাষায় তুমি কিছু লিখতে পারবা না? বলো তো, তোমার নিশ্চয়ই আইডিয়া হবে না? জি স্যার। হ্যাঁ, তোমার কিন্তু আইডিয়া হবে। তার মানে কি, হাতে খড়ি হচ্ছে অন্যের দেখে ট্রান্সলেট করা, তারপর নিজস্বতা অটোমেটিক চলে আসে। But the severe simplicity of the classical drama seemed at first only to temper the exuberance of English spirit. যাই হোক, to understand this, one has only to compare a tragedy of Seneca or Euripides with one of Shakespeare. মানে শেক্সপিয়ারের ট্র্যাজেডির সাথে সেনেকান ট্র্যাজেডি যদি আমরা একটু কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পারবো যে পার্থক্যটা কতখানি। যে বিশেষ করে ল্যাটিন ড্রামাটিস্টরা ড্রামাগুলোকে কত মানে স্ট্রিক্টলি তার রুলসগুলোকে ফলো করে তারা করার চেষ্টা করেছে। যদিও শেক্সপিয়ারকে আমরা দেখেছি কমেডি ট্র্যাজেডি সব মিশিয়ে ফেলেছেন। হ্যাঁ, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস আমরা পড়েছি না ইয়া পড়তে গিয়ে, ইডিপাস রেস্ক, বলো। জি স্যার। হ্যাঁ, গ্রিক বা হচ্ছে ল্যাটিন ড্রামাটিস্টরা 3 ইউনিটিকে খুব মেনটেন করতো। 3 ইউনিটি জানো কি কি ইউনিটি? কিসের কিছু ইউনিটি? স্যার, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস আর ইউনিটি অফ অ্যাকশন। অ্যাকশন, হ্যাঁ, এই যে বলতে থাকে, ইন দ্য ক্লাসিক্যাল প্লে দ্য সো কল্ড ড্রামাটিক ইউনিটিস অফ টাইম, ইউনিটিস অফ প্লেস অ্যান্ড অ্যাকশন ওয়ার স্ট্রিক্টলি অবজার্ভড। কিন্তু যেগুলো পরবর্তী ইংলিশ ড্রামাতে খুব একটা ফলো করা হয়নি। বুঝতে পেরেছো? তো যাই হোক, ওগুলো নিয়ে আমাদের বলতে থাকি। অন দ্য ইংলিশ ড্রামা অন দ্য আদার হ্যান্ড স্ট্রোভ টু রিপ্রেজেন্ট দ্য হোল সোয়েপ অফ লাইফ ইন আ সিঙ্গেল প্লে। জীবন তো সবসময় দুঃখের না বা সবসময় হাসিরও না। আমাদের জীবন কি পুরোপুরি দুঃখের? কারো কারো জীবন একদম পুরোপুরি দুঃখের, কারো কারো জীবন একদম পুরোপুরি হাসির, এরকম নাকি জীবনটা হাসি খেলা, হাসি ঠাট্টা, দুঃখ কষ্টে ভরপুর, কোনটা? অতএব ইংলিশ ড্রামাটিস্টদের তত্ত্ব হলো কি, দেখো এই জায়গায় বলছে কি, যে সিন্স দ্য ওয়ার্ল্ড ইজ অলওয়েজ লাফিং অ্যান্ড অলওয়েজ ক্রাইং অ্যাট দ্য সেম টাইম। অতএব আমাদের উদ্দেশ্য হবে কি, একই ড্রামাতে দুঃখ কষ্ট সবই তুলে ধরা। অতএব ট্র্যাজেডি অ্যান্ড কমেডি আর প্রেজেন্টেড সাইড বাই সাইড অ্যাজ দে আর ইন ইট লাইফ ইটসেলফ। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে শেক্সপিয়ারের ড্রামার ভিতরে, কমেডির ভিতরে ট্র্যাজেডি আছে, ট্র্যাজেডির ভিতরে কমেডি আছে। কিন্তু ক্লাসিক্যাল ট্র্যাজেডি তো একদম ট্র্যাজেডি, কমেডি তো একদম কমেডি, একদম পিওর যেগুলো বলা হচ্ছে।
ঠিক আছে? আচ্ছা, তো যাক, এগুলো কিছু রিপিটেশন আছে, কথাগুলো আমরা পড়ছি না। এইবার হচ্ছে শেক্সপিয়ার্স প্রিডিসেসার্স ইন দ্য ড্রামা। তাহলে শেক্সপিয়ার প্রিডিসেসার্স মানে কি? বলো, পূর্বসূরি নাকি, যারা শেক্সপিয়ারের আগে ড্রামা লিখছে। এখানে যাদের আমরা নাম পাবো তারকে বলা হচ্ছে ইউনিভার্সিটি উইট। ইউনিভার্সিটি উইটদেরকে আমরা পাবো। দেখো, দ্য ইংলিশ ড্রামা অ্যাজ ইট ডেভেলপড ফ্রম দ্য মিরাকল প্লেস হ্যাজ অ্যান ইন্টারেস্টিং হিস্ট্রি। ইট বিগ্যান উইথ স্কুল মাস্টার লাইক উডাল হু ট্রান্সলেটেড অ্যান্ড অ্যাডপ্টেড ল্যাটিন প্লেস ফর দেয়ার বয়েজ টু অ্যাক্টস। এই একই কথা, দেখো ঘুরে ফিরে একই কথা থাকে, ওই জন্য আমি এগুলো বাদ দিয়ে যাচ্ছি। আমরা সরাসরি চলে যাব যে কারা ছিল। দেখো এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, যে শেক্সপিয়ারের প্রিডিসেসার্স হিসাবে আমরা যাদেরকে পাবো তারা হচ্ছে এইখানে। দেখো, ইংলিশ লাইফ অ্যান্ড ড্রামাটিস সাম অফ চসার্স স্টোরিজ। দেখো, ফাইনালি দ্য রেগুলার প্লে রাইটস লাইক থমাস কিড, ন্যাশ, লিলি, পিল, গ্রিন অ্যান্ড মার্লো, এরা হচ্ছে কি শেক্সপিয়ার্সের প্রিডিসেসার্স। ব্রড দ্য ইংলিশ ড্রামা টু দ্য পয়েন্ট হোয়ার শেক্সপিয়ার বিগ্যান টু এক্সপেরিমেন্ট আপন ইট। তাহলে তারা মোটামুটি ড্রামাকে শেক্সপিয়ার পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে গেছে, এবং শেক্সপিয়ার তাদের কাছ থেকে নির্যাস নিয়ে, এলিমেন্ট নিয়ে তারা নিজের মতো করে শেক্সপিয়ার এবার নিজস্বতা রূপ দিয়েছে। দেখো, ইচ অফ দিস প্লে রাইট অ্যাডেড অ্যান্ড এমফেসাইজ সাম ইসেনশিয়াল এলিমেন্ট ইন দ্য ড্রামা হুইচ অ্যাপিয়ার্ড লেটার ইন দ্য ওয়ার্ক অফ শেক্সপিয়ার, যেগুলো শেক্সপিয়ারের ওয়ার্কে আমরা পাই। যেমন জন লিলি, who is known chiefly as having developed the pernicious literary called the euphemism, সেটা আমরা শেক্সপিয়ারের ড্রামাতে পাবো। একইভাবে দেখো, থমাস কিডস স্প্যানিশ ট্র্যাজেডি, খেয়াল রাখো, ফার্স্ট গিভ আস দ্য ড্রামা, এবং সেটাকে আমরা বলতে পারি মেলোড্রামা। মেলোড্রামা মানে যেখানে যুদ্ধ, মারামারি, রক্তক্ষয় সব কিছু থাকবে। ঠিক আছে তো? তাহলে থমাস কিডের নামটা কি? ইয়ার ড্রামার নাম স্প্যানিশ, তাই তো, ট্র্যাজেডি। কি সবাই আছো লাইনে, না ক্লান্ত হয়ে গেছো? অনেক না স্যার, আছি। আচ্ছা, বলছে অফ প্যাশন কপিড বাই মার্লো অ্যান্ড শেক্সপিয়ার। যে তাহলে স্প্যানিশ ট্র্যাজেডিতে যে প্যাশনগুলো তিনি দেখিয়েছেন সেগুলো আবার মার্লো এবং শেক্সপিয়ার পরবর্তীতে কপি করেছেন। তারপর হচ্ছে দিস ওয়াজ দ্য মোস্ট পপুলার অফ দ্য আর্লি এলিজাবেথান প্লেস। এই ড্রামাটা হচ্ছে খুবই মানে এলিজাবেথান এজের আগের দিকের একটা ড্রামা। এছাড়াও দেখো, অ্যান্ড রবার্ট গ্রিন প্লেস দ্য চিপ পার্ট ইন দ্য আর্লি ডেভেলপমেন্ট অফ রোমান্টিক কমেডি। তাহলে রোমান্টিক কমেডির রাইটিংয়ে অবদান রাখে হচ্ছে রবার্ট গ্রিন, অ্যান্ড গিভস আস সাম এক্সিলেন্ট সিনস অফ ইংলিশ কান্ট্রি লাইফ ইন প্লেস লাইক ফ্রায়ার বেকন অ্যান্ড ফ্রায়ার বাঙ্গি। এটা কার লেখা? স্যার রবার্ট গ্রিন। হ্যাঁ, রবার্ট গ্রিনের। আচ্ছা, তারপর এখানে কি কি বলা হয়েছে সেটাই এসেছে, অত আমাদের দরকার নেই। শেক্সপিয়ার কীভাবে তাদের ইনফ্লুয়েন্সড হয়েছে সেগুলো বলা হচ্ছে। তো এখানে তাহলে আমরা মোটামুটি 5-6 জনের নাম পাবো, যেটা আমরা পেলাম। তার ভিতরে প্রিডিসেসরদের মধ্যে সবচেয়ে মানে কি বলবো, সিগনিফিকেন্ট হচ্ছেন ক্রিস্টোফার মার্লো। তাহলে দেখো, মিরাকল প্লে, মিস্ট্রি প্লে, মোরালিটি প্লে এবং ইন্টারলুড, এগুলোর মধ্যে কি আমরা কোনো নির্দিষ্ট রাইটার বা রাইটিংয়ের নাম পেয়েছিলাম? মানে নির্দিষ্ট রাইটার বা নির্দিষ্ট রাইটিং পেয়েছি? না পাই নাই। কারণটা কি? না স্যার। কারণ ওগুলো চার্চ ভিত্তিক বিবলিক্যাল স্টোরি থেকে নেওয়া নাটক। পরবর্তী যখন আর্টিস্টিক পিরিয়ডটা শুরু হলো, তখন আমরা ফার্স্ট ট্র্যাজেডি পেলাম, ফার্স্ট কমেডি পেলাম, এবং এই ফার্স্ট ট্র্যাজেডি কমেডি কারা লিখেছে তাদেরকে আমরা পেলাম, কারণ এটা চার্চের বাইরে চলে আসে এবং মানুষের জীবনকেন্দ্রিক ড্রামা লেখা শুরু হয়। ঠিক আছে? এর ভিতরে আবার আস্তে 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 আমরা পাচ্ছি যেটা হচ্ছে শেক্সপিয়ারের প্রিডিসেসর বা শেক্সপিয়ার পূর্ববর্তী যে ড্রামাটিস্ট তাদের নাম। প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে মার্লো। এখানে আমরা 3-4টা ড্রামার কথা মনে রাখবো মার্লোর, কারণ তিনি হচ্ছেন, দেখো, মার্লো ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাজেস্টিভ ফিগার্স অফ ইংলিশ রেনেসা and the greatest Shakespearean predecessors. The glory of the Elizabethan drama dates from his Tamburlaine the Great. ড্রামার নাম হচ্ছে ট্যাম্বারলেইন। ঠিক আছে তো? ট্যাম্বারলেইন কার লেখা? ক্রিস্টোফার মার্লোর লেখা। তার জীবনী আমরা পড়বো না, তার জীবনী নিয়ে আমাদের খুব একটা দরকার নেই, তার ওয়ার্কগুলো আমরা একটু দেখে নিব। তাহলে ফার্স্ট দেখো, তার প্রথম ড্রামার নাম হচ্ছে কি? ট্যাম্বারলেইন, তাই তো? এটা একটা নিজান এপিক। এপিক থেকে নিয়ে, মানে এপিকের মতো, ড্রামার থেকে বরং এপিকই বলা যায়, কারণ এখানে তিনি সেভাবে উপস্থাপন করেছেন। তার থার্ড প্লেটা হচ্ছে দ্য জু অফ মাল্টা। আচ্ছা, তার একটা বাদ গেল, দ্বিতীয়টা কি হলো? আচ্ছা যাও, ওটা দেখছি। দেখো, দ্য মার্চেন্ট অফ ভেনিস, যেটা আমরা থার্ড ইয়ারে পড়বো। ঠিক আছে তো? এটা হচ্ছে শেক্সপিয়ারের মানে শাইলকের মতো চরিত্র হচ্ছে জু। শাইলক হচ্ছে একটা জু, যেটা মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ারের লেখা। আর মার্লোর ক্যারেক্টার আমরা পাচ্ছি জু অফ মাল্টা নামে। ঠিক আছে তো? তারপর হচ্ছে
মার্লোস লাস্ট প্লে এডওয়ার্ড দ্য সেকেন্ড। তাহলে আমরা কয়টা ড্রামা পেলাম মোটামুটি? তার প্রথমটা পেলাম কি, চ্যাম্বারলেইন দ্য গ্রেট, Chamberlain. তাই তো? The Great. তারপরে জু অফ মাল্টা, তারপরে এডওয়ার্ড দ্য সেকেন্ড, আর সবচেয়ে Edward যেটা নাম করা সেটাই আমরা পাচ্ছি না, কোথায় গেল কই? ফার্স্টেস আছে তো Dr. কোথায় গেল? Faustus. হারাইছি আমি না, এখানে আছে, আমি মিস করে গেছি। মিস করে স্যার আছে স্যার তো লাইফের মিস মধ্যে মেবি করছেন। কোন জায়গায়? স্যার লাইফের মধ্যে মেবি আছে। হ্যাঁ লাইফের ভিতর, হ্যাঁ না আমি এর ভিতর মার্লোস ওয়ার্কের ভিতর পাচ্ছি না, তো ওদিকে গেছে, ওই জন্য এখানে আর আনেনি। হ্যাঁ স্যার ওয়ার্কের ভিতরেই আছে কোন জায়গায়? স্যার, ওই ড্রামাটিক এক্সপ্রেশনের পর শেষের মানে মাল্লোর ওয়ার্কসের ওই মানে প্রথম প্যারার পরের পড়া। আমার চোখে বাজছে স্যার। স্যার মার্লোস ওয়ার্কস পড়েছে। স্যার হ্যাঁ, এর পরের প্যারা এই না তো। এখানে নাই। আপনার তো দেওয়া নাই, শুধু তার ডায়লগ দেওয়া আছে যে ফার্স্ট টাস্ক মিস্টাবিলিস ডায়লগগুলো দেওয়া আছে, তাই না? তার নামটা হট করে আউট হয়ে গেল কিভাবে আমার চোখে বাজছে না। যাও ওইটা আমরা মনে রাখবো আজকে, মানে ডক্টর ফাস্টাস, ভ্যারাইটি অফ দ্য আর্লি ড্রামা। তার নামটা ফার্স্ট মেবি দেখ, একটু মিউট রাখো। হ্যাঁ আচ্ছা, তো যাক এখানে আর তেমন পাচ্ছি না, ওইগুলোই ঘুরে ফিরে আছে, শেক্সপিয়ারের কথা বারবার আসছে, শেক্সপিয়ার যেহেতু আমরা পড়বো অতএব আমাদের দরকার নাই। এই যে তাহলে আমরা পড়লাম শেক্সপিয়ার্স প্রেডিসেসর্স পর্যন্ত, তাই তো? এখানে আমরা একজনের নামই পেলাম, সেটা হলো কি ক্রিস্টোফার মার্লো। এছাড়া স্যার ক্রিস্টোফার সমাজসেবীদের মার্লো। আমরা পেয়েছি ক্রিস্টোফার মার্লো। নাকি? এখানে যে নামগুলো পেয়েছি নামগুলো একটু ভালো করে খেয়াল রাখবা, তাহলে হবে। আর আমরা তো কোশ্চেন আনসারে দিব, আরও কিছু কিছু বিষয় রয়েছে, ইউনিভার্সিটি উইটকে আলাদা করে দেওয়ার কথা ছিল এখানে, সেটা দেখছি না। যদিও আমি আমার শিটে ওটা মনে আলাদা করে দিয়েছি, ওটা একটু ভালো করে পড়বে, কারণ ইউনিভার্সিটি উইট নিয়ে একটা কোশ্চেনই থাকে। দেখো আমি যদি একটু দেখাই, স্যার ইউনিভার্সিটি উইথটা কি? সেটা বলবো নেক্সট, এখনো ওটার মধ্যে না যাই, আমরা আগে এটা শেষ করে নিই, ঠিক আছে? আলাদা করে। হ্যাঁ এখানে আমার শিটটাতে যদি দেখো ওখানে পাবা, দেখো এলিজাবেথান এইজের এইখানে যদি আমরা একটু ব্রড কোশ্চেনগুলোতে দেখি, এইখানে এই যে এখানে এরকম কোশ্চেন থাকে, ঠিক আছে? দেখো হু আর দ্য ইউনিভার্সিটি উইট দেয়ার কন্ট্রিবিউশন, 2023 আসছিল গোল্ডেন এজ, দেখো হ্যাঁ। তারপরে শেক্সপিয়ার ড্রামার 2022 আসছে, 2022 আসছে এটা মেটাফিজিক্যাল পয়েন্ট। আচ্ছা যাও, তো এইভাবে থাকে, তো ওটা আমরা সেটাই আছে, অতএব ওটা নিয়ে আমরা ঝামেলা মনে করার দরকার নেই। শেক্সপিয়ারের যে অংশটুকু আছে এটা পড়তে আমাদের আরেকটু মনে হয় সময় লাগবে। হ্যাঁ এটা মোটামুটি কয়েকটা ভাগে বিভক্ত তার এইজটা। গ্রেটেস্ট ড্রামাটিস্ট বলা হচ্ছে, তাই না? কাকে? শেক্সপিয়ার। শেক্সপিয়ার। শেক্সপিয়ারকে। তার নাম তারিখগুলো ভালো করে একটু খেয়াল রাখবা, তার নামের বানানগুলো খেয়াল করবা, ঠিক আছে? ওকে স্যার। তার টাইটেলগুলো একটু খেয়াল রাখবা, ব্রিফ কোশ্চেনের সময় আসে, ওরা সরাসরি তার ইয়াতে চলে যাব, তার ওয়ার্ককে, তার জীবনী নিয়ে অনেকখানি আলোচনা করা হয়েছে। তো দেখো সে বিয়ে করে কাকে, হ্যাঁ 1582-তে শেক্সপিয়ার ওয়াজ ম্যারিড টু অ্যানি হ্যাথওয়ে, দ্য ডটার অফ আ পিজেন্ট ফ্যামিলি, হ্যাঁ, অ্যান্ড হু ওয়াজ 8 ইয়ার্স ওল্ডার দ্যান হার বয় হাজব্যান্ড। দেখো মানে শেক্সপিয়ার তার ওয়াইফের থেকে কত বছরের ছোট ছিল? 8 বছর। 8 বছরে। 8 বছরের, হ্যাঁ। 8 বছর। আচ্ছা আমি বরং শেক্সপিয়ারের এই অংশটা কিছু কিছু জিনিস একটু পড়া দরকার আছে, হ্যাঁ, মানে তার লাইফের কিছু কিছু অংশ পড়ার দরকার আছে, এটা আগামী দিনে আমি পড়বো, হ্যাঁ। আজকে ধরলে একটু তাড়াহুড়ো হয়ে যাবে, কারণ শেক্সপিয়ারটা এলিজাবেথান এজের মনে হয় লাস্ট পার্ট হিসাবে আমরা পাবো, কারণ দেখো অনেক বড় করে আলোচনা, বিশেষ করে শেক্সপিয়ারের ওয়ার্কটাকে আমরা কয়েকটা স্টেজে পাবো, এবং সেখানে কোন ড্রামা তিনি কোন এজে, যে ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ড এরকম পিরিয়ড ভিত্তিক অংশ আছে। তারপর সোর্স, তিনি কোথা থেকে কি সোর্স পেয়েছেন, মানে একটা ক্লাস অন্তত শেক্সপিয়ারের উপরেই দরকার আছে, হ্যাঁ। তো আমি এটা আজকে আর শুরু না করি, ঠিক আছে? জি স্যার। এবং আমি তোমাদের একটা কাজ দিই,
আমি যে শীটটা দিয়েছি এলিজাবেথ এজের, ওখানে যে ইউনিভার্সিটি উইড বলা আছে ওটা একটু পড়ে নিবা। ইউনিভার্সিটি উইড বলতে বোঝানো হয়, এখানে যে ড্রামাটিস্টদের নাম পেলাম না, ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, তাই তো, তারপরে ন্যাশ, পিল, গ্রিন, ওরা হচ্ছে, লিলি। হ্যাঁ ওরা হচ্ছে ক্যামব্রিজ বা অক্সফোর্ডের ছাত্র ছিল, বুঝতে পেরেছো? জি স্যার। এই জন্য তাদেরকে ইউনিভার্সিটি উইট বলা হয়। উইট মানে কি, বুদ্ধিমান, স্কলার, জি স্যার। তাই তো, এই জন্য তাদেরকে ইউনিভার্সিটি উইট বলা হচ্ছে মেনলি। এছাড়া তারপরে তাদের তাদের লেখালেখির নামগুলো কি কি এগুলো সব এখানে বলা আছে। তো তোমাদের আমি কাজ দিলাম, এটা একটু পড়ে নিবা। স্যার ওইখানে তো অক্সফোর্ড আর ক্যামব্রিজের ছাত্ররা না স্যার? হুম হুম। স্যার কিন্তু থমাস কিট উনি তো স্যার এই দুইটার ছিলেন না, একটাও হ্যাঁ, সবাই পড়াশোনা করেননি। সবাই ছিলেন না, উনি উনি বাদে আর কি, থমাস কিড বাদে। তারপর কোনো ইউনিভার্সিটি উইটের মধ্যে দেখানো হয়েছে, ঠিক আছে? হুম, উনি ওকে বাদে। স্যার। তিনি হয়তো ইউনিভার্সিটির ছিলেন না, ইংল্যান্ডেরই মানুষ ছিলেন। এখন তিনি কোন ইউনিভার্সিটিতে পড়েছেন সেটা তো আর এখানে গুরুত্ব দেওয়া হয়নি, হয়েছে বলো? এই যে দেখো এখানে একটা শীটের এই অংশটুকু দেওয়া আছে, একটু খেয়াল রাখবে এই যেখানে, হ্যাঁ দেখো, এলিজাবেথান এজ ইজ রিনাউন্ড অ্যাজ আ গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার মার্কড বাই দ্য ফ্লারিশিং ড্রামা অ্যান্ড পোয়েট্রি। আর এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্য ইউনিভার্সিটি উইট, আ গ্রুপ অফ হাইলি এডুকেটেড অ্যাম্বিশাস প্লে রাইট অ্যান্ড পোয়েটস হু এমার্সড ইন দ্য লেট 16th century. The university which laid the foundation for Elizabethan drama and paved the way for extraordinary achievement of William Shakespeare. এবার ইউনিভার্সিটি উইট কারা তাদের নাম সহ এখানে দেওয়া আছে, হ্যাঁ। দ্য টার্ম ইউনিভার্সিটি উইট রেফার্স টু আ গ্রুপ অফ প্লে রাইট অ্যান্ড পোয়েট হু রোট alumni of Oxford and Cambridge University and who made significant contribution to English drama and literature during the Elizabethan period. These writers shared a passion for classical learning. তারা প্রথমে যে ক্লাসিক্যাল যে ড্রামা সেগুলো থেকে তারা ট্রান্সলেট করে বা তথ্য নেয়, নিয়ে তারা লেখে। এদের ভিতরে সবচেয়ে নাম করা হচ্ছে কি দেখো, ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিন, থমাস ন্যাশ, থমাস লজ, গ্রিন প্লি, জন লিলি, আর একটা হচ্ছে থমাস কিড। যদিও বলা হচ্ছে কি কিড ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ দেম ডিউ টু হিজ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু ইংলিশ ড্রামা, যদিও তিনি তাদের মধ্যের অংশ না, এখানে বলা আছে। হিস্ট্রিক্যাল কনটেক্সটটা কি সেটা এখানে দেওয়া আছে, কীভাবে তারা কী করেছে। এবার হচ্ছে কন্ট্রিবিউশন অফ দ্য ইউনিভার্সিটি উইথ, তাহলে ক্রিস্টোফার মার্লো কি লিখলেন, এই যে ডক্টর ফাস্টাস, ট্যাম্বারলেন দ্য গ্রেট, দ্য জু অফ মাল্টা। তারপর হচ্ছে রবার্ট গ্রিনের মানে ফায়ার, এই যে ফায়ার ব্যাক অন ফায়ার ব্যাঙ্গে আমরা এটা পেয়েছি। থমাস ন্যাশ, আনফর্চুনেট ট্রাভেলার থেকে শুরু করে আরও কয়েকটা নাম আছে। থমাস লজ, রোজালিন, যেটা শেক্সপিয়ার অ্যাজ ইউ লাইক ইটের রোজালিন ক্যারেক্টারটা তিনি তৈরি করেছেন। তারপরে জর্জ পিল, ঠিক আছে, তারপর হচ্ছে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ প্যারিস বা ওল্ড ওয়াইফস টেল তিনি লিখছেন। তার জন লিলি, এই যেখানে এন্ডিমিয়ন বিশেষ করে তার খ্যাতনামা একটা লেখা। থমাস কিডের তো আমরা জানছি দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, হ্যাঁ, আর রেভেন্স ট্র্যাজেডি দ্যাট লেড দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর দ্য জানরা বা কমেডির উপর। ইউনিভার্সিটি উইটরা কী জাতীয় মানে কন্ট্রিবিউশনটা বেশি রাখছেন, ব্ল্যাঙ্ক ভার্সে তারা অধিকাংশ লিখছেন। ফোকাস অন ট্র্যাজিক থিমস, তারা অধিকাংশ ট্র্যাজেডি নিয়ে লিখছেন। কমপ্লেক্স ক্যারেক্টার, তাদের ক্যারেক্টারগুলো একটু কমপ্লেক্স মানে হচ্ছে মানে চেঞ্জেবল ক্যারেক্টার, তারা প্রথম জীবনে কেমন ছিল তার পরবর্তী জীবনে কেমন হয়েছে এরকম একটা পরিবর্তন, বিবর্তন। ব্লেন্ড অফ ক্লাসিক্যাল অ্যান্ড কন্টেম্পোরারি ইনফ্লুয়েন্স, তারা ক্লাসিক্যাল যে রুলস অ্যান্ড রেগুলেশন সহ তাদের সময় চলমান যে নিয়ম, রুলস বা রেগুলেশন সেগুলোকে তারা ফলো করে লেখার চেষ্টা করেছে। মোরাল অ্যান্ড ফিলোসফিক্যাল ডেপথ, বিশেষ করে যেহেতু অধিকাংশ নাটক ছিল মানে মোরালিটি প্লে, তাই মোরাল ব্যাপারগুলোকে তারা রিপ্রেজেন্ট করেছে। আর সবচেয়ে ইউনিভার্সিটি উইটরা সবচেয়ে বেশি অবদান রাখছে কার জন্য বলো তো? তারা শেক্সপিয়ারের জন্য, নাকি? তারা তাদের এই জি স্যার। কার্যক্রমের মাধ্যমে তারা কি করেছে, শেক্সপিয়ারের জন্য একটা রাস্তা তৈরি করে গেছে, যে রাস্তায় শেক্সপিয়ার চলার মাধ্যমে একদম ড্রামাটিক যে কালভিনেশন মানে চূড়াতে পৌঁছে যায় আর কি। তারপরে দেখো ইউনিভার্সিটি উইটস প্লেইড আ পিভটাল রোল ইন এলিভেটিং ইংলিশ ড্রামা টু অ্যান আর্ট ফর্ম capable of addressing universal themes, ইত্যাদি ইত্যাদি। Their innovations in language, structure and characterization paved the way for the golden age of English theatre, culminating in the works of William Shakespeare. The influence extended beyond their own time, হ্যাঁ, এমনকি তাদের ইনফ্লুয়েন্সটা শুধু তাদের সময়ের সীমাবদ্ধ ছিল না, পরবর্তী এজেও তাদের প্রভাবটা গেছে। তো এই হচ্ছে এই শীটটা পুরোটা তোমরা একটু রিডিং দিয়ে নিবা। আগামী দিন আমরা শেক্সপিয়ার নিয়ে পড়বো, কারণ এবার শেক্সপিয়ারের কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? কারণ এবার যে কি আসছিল পরীক্ষায়, তোমাদের কাছে কি সেট আছে? এখান থেকে কোনটা আসছিল স্যার আছে সেট। দেখো তো, সাজেশনে 2024-এর পরীক্ষায় কোনটা আসছিল? হিস্ট্রি।
চসার রেস্টোরেশন। স্যার ইউনিভার্সিটি উইচটা আসছে। হুম। ইউনিভার্সিটি উইচটা আসছে স্যার 24 সালে শর্টে স্যার। শর্টে আসছে, ব্রডে কি আসছে দেখো তো, আমি দেখতেছি। ব্রডে আসছে শেক্সপিয়ার নিয়ে, দেখো হোয়াই ইজ শেক্সপিয়ার সো কমেন্ডেবল অ্যাজ আ ড্রামাটিস্ট ইভেন টুডে। শেক্সপিয়ারের ড্রামাটিক কোয়ালিটি এটা আসছে, ঠিক আছে। যেহেতু ইউনিভার্সিটি উইটেও আসছে দেখো শর্ট হিসাবে, আর ওটা ড্রামাটিস্ট হিসাবে আসছে ব্রড হিসাবে। তাহলে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, হ্যাঁ, এলিজাবেথান এজ, এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, আজকে তাহলে এখানে রাখছি। তো আগামী ক্লাসে শুক্রবারে তোমাদের শেক্সপিয়ারটা নিয়ে কথা বলে তারপরে ড্রামাতে যাব, কারণ ওই অংশটা একটু পড়তে হবে। যদিও শেক্সপিয়ার সম্পর্কে চলে এসেছে, তারপর ওটা জানতে হবে হয়তো শর্ট নোট বা এগুলোতে গুরুত্বপূর্ণ। তো ওকে, তো সবাই ভালো থাকো, আজকে তাহলে এ পর্যন্তই। ওকে, গুড নাইট, বাই।